হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। গতকালের যারা পার্টিসিপেন্ট ছিলেন বা এর আগে যারা পার্টিসিপেন্ট ছিলেন ওরা কই গেছে আল্লাহ জানে, আল্লাহ গফুর রহিম জানে। ওনারা আস্তে আস্তে আসতেছে সম্ভবত। আমার তো মিনিমাম পার্টিসিপেন্ট গতবার 27-28 পর্যন্ত ছিল। এখন থেকে মাত্র 16 জন জয়েন করেছেন। বাকিরা কোথায় আমি ঠিক জানি না। হোয়াটএভার, আমরা যে বিষয়গুলো গতকাল ডিসকাস করেছি এগুলো আপনারা দেখেছেন কিনা, আমি আপনাদেরকে বারবার এই কোয়েশ্চেনটাই করতেছি, আপনারা এগুলো বুঝছেন কিনা, আপনাদের কোনো কনফিউশন আছে কিনা। ঠিক আছে, এখন এগুলো তো আমি পড়াইছি, আপনাদেরকে এগুলো বুঝতে হবে। এখানে নতুন মেম্বার অনেকে আছেন, নতুনরা জয়েন করেছেন কিন্তু পুরাতনরা কোথায় হারিয়ে গেছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাইয়া, কি অবস্থা? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি তো আজকে ফার্স্ট। আপনি আজকে ফার্স্ট? আপনার মতো এখানে অনেকে ফার্স্ট আছে, যেমন জলিয়াপু আছেন, উনিও ফার্স্ট। তারপর হচ্ছে আমির হোসেন আছে, উনিও ফার্স্ট। তারপর হচ্ছে আপনার সম্রাট সরকার আছে, উনিও ফার্স্ট। কিন্তু যারা প্রিভিয়াসলি ছিল, গত ক্লাসে ছিল, চিল নাও গত ক্লাস আমার 26-27 জন পর্যন্ত কি প্রেজেন্ট ছিল, ওনারা এখন কি কই আছে আল্লাহ গফুর রহিম ভালো জানে। সবাইকে তো নোটিস করেছি যে কি আমি মিনিমাম একটা সময় আগে সবাইকে ইয়া দিই, মানে জানাই ক্লাসটা কখন হবে এটা। ঠিক আছে, নিশ্চয়ই সবাই দেখছেন। আর গত ক্লাস শেষ করার আগে আমি বলে দিচ্ছি আমার আজকের ক্লাসটা ঠিক কয়টা বাজে হবে বা কি বারে হবে। হোয়াটএভার, ওনারা হয়তো ব্যস্ত আছেন, এই যে একজন জয়েন করছেন এরকম আস্তে আস্তে জয়েন করে ফেলবেন, অসুবিধা নেই এখানে। তো জয়েন করে ফেলবেন হোয়াটএভার। আমরা আমার মূল কনসেপ্টের দিকে যাই, মূল টপিকের দিকে। সেটা হচ্ছে রানার দৃষ্টিতে কি, বা যারা নতুন জয়েন করেছেন ওনাদের দৃষ্টিতে মনে হতে পারে ইনকাম ট্যাক্সের যে সিলেবাস, এই সিলেবাসটা আসলে অনেক বড়। আমি যেভাবে প্ল্যান করে আপনাদেরকে পড়াচ্ছি, আজকের ক্লাসটা পরে আপনারা দেখবেন যে আপনারা আসলে পরিপত্র বলেন, আইন বলেন এবং আইনের নির্দেশিকা বলেন, এই তিনটা বিষয়ে আমি কিভাবে কাভারেজে নিয়ে আসছি। মানে আপনাদের এই পৃষ্ঠাগুলো দেখে আপাত দৃষ্টিতে মনে হতে পারে পৃষ্ঠা অনেক, এখানে পড়া অনেক, ঠিক আছে, কিন্তু এটাকে খুব কম পড়ার মধ্যে মানে অ্যালাইন করে এমন ভাবে পড়াচ্ছি যাতে করে এই পৃষ্ঠাগুলো পড়তেও আপনার বোর না হন, আপনি বিষয়গুলো খুব ইজিলি কি বুঝতে পারেন, যদি আপনারা সেটা খেয়াল করেন আর কি। যাই হোক, আমি আজকে সিলেবাসের যে কাভারেজ, এই কাভারেজের মধ্যে আপনাদেরকে একটা মোটামুটি একটা কি সন্তোষজনক কি মানে শেষ হয়েছে সেটা বলতে পারবেন। এখন আমি তো পড়াচ্ছি, আমি তো আসলে আপনাদের যে কনসেপচুয়াল যে বিষয়গুলো আছে সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি। ঠিক আছে, মূল পড়ার কাজটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত উদ্যোগে। উদ্যোগে বলতে যেহেতু এটা অনলাইন ক্লাস, কারোর সাথে আমার কি ফিজিক্যালি দেখা হচ্ছে না, আমি শুধু জাস্ট আপনাদের যে কনফিউশন অ্যারাইজ হতে পারে, যে বিষয়গুলো আপনারা বুঝবেন না, সেইগুলোই আমি এখানে টাচ করি। বাকিগুলো হচ্ছে ধরে নিয়ে আপনারা পারবেন। এখন ইন দ্য মিন টাইম আপনি যদি আমি যে ফেজ গুলো পড়াই বা যা পড়াই সেগুলো যদি আপনি না দেখেন, তাহলে হয়তো কি হতে পারে, ওইখান থেকে প্রশ্ন হতে পারে, এবং প্রশ্ন হলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন যদি না আপনি সেগুলো বাসায় না দেখেন। আপনাকে মনে রাখতে হবে যে আপনার যে সিলেবাস এটা আমি অ্যালাইন করে পড়াচ্ছি যাতে করে আপনার ইজি হয় ব্যাপারটা। হোয়াটএভার, তাহলে আমরা মূলত আজকে এই যে 6 ক্লাসে চলে আসছি, হাঁটি হাঁটি পা করে। এখন আপনার পড়তে থাকেন, যেহেতু একটা এখন আমরা প্রাইমারি স্কুলে নেই, আমরা মোটামুটি একটু কি অ্যাডভান্স হয়েছি। ঠিক আছে, আমরা মোটামুটি এখন ধরা যায় ক্লাস 3-4 আসি, আমাদেরকে 12 পর্যন্ত যেতে হবে ধরে নিলাম। ঠিক আছে, এখন আমি যেভাবে বলবো সেভাবে আপনারা অনুসরণ করলে আশা করি আপনাদের সিলেবাস যে সময়টা আছে এই সময়ের ভিতর খুব ভালোভাবে কি ক্লিয়ার হবে। আপনাদেরকে আরেকটা বিষয় ওই দিন রিমাইন্ড করে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি আমি মূলত যে স্লাইডটা দেখাই সেটা হচ্ছে পুরাতন আইন থেকে, মানে যেটা সফট কপি আমার কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আপনাদেরকে অ্যালাইন করে দিই পরিপত্র এবং আয়কর নির্দেশিকাগুলো, যেগুলো সম্পূর্ণ আপডেটেড। ঠিক আছে, ওগুলো যদি আপনারা খেয়াল করে পড়েন, দেখবেন যে কি কোনটায় কত কি পরিবর্তন হচ্ছে, কি আপডেট হচ্ছে, আপনারা বুঝতে পারবেন। এখানে আরো ইন্টারেস্টিং হচ্ছে কি ইনকাম ট্যাক্সের সবসময় প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই যে আজকে দেখলাম আমি বিকাল 5টার দিকে 2টা এসআরও বাতিল হয়ে গেছে, এরকম গতানুগতিক সবসময় চেঞ্জ হতে থাকে। এখন এগুলো সবসময় আপনাকে আপডেটেড থাকতে হবে যতটুকু পারা যায় আর কি। যেহেতু আপনারা একটা ফিক্সড সিলেবাসের উপর বাইন্ডিং এর উপরে পরীক্ষা দিবেন, আশা করি এই রিসেন্ট যে চেঞ্জ গুলো আছে ওগুলোতে কত বেশি নক করবে না, বা আপনাদের ফিক্সড কতগুলো টার্মের উপরে আপনাদের কোয়েশ্চেন হবে হোয়াট এভার। তাহলে
আমি আজকে কি পড়াবো সেটা একটু দেখাই, কেমন? আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এটা দেখতে এখনো পাচ্ছি load- ভাইয়া। হ্যাঁ দেখতে পাচ্ছি। কি দেখতেছেন আপনি? এখানে 6 ক্লাস এই লেখা আছে জি 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 এবং সেকশন লিখছি আমি 60 থেকে 40 থেকে 56, ঠিক আছে? জি এগুলো জি আপনারা নোট করতে পারেন এবং পরিপত্র পৃষ্ঠা 5 থেকে 6 এটাও নোট করতে পারেন এবং 83 থেকে 106 পর্যন্ত আমি আজকে এর ভিতরে যে বিষয়গুলো আছে ওগুলো টাচ করব। এগুলো আপনারা একটু কি নোট করে ফেলেন। তারপর হচ্ছে নির্দেশিকা 8 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত যে বিষয়গুলো আছে ওগুলো আমরা আজকে একটু কি চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে কিভাবে আপনাদেরকে এগুলোকে একটু বুঝিয়ে দেয়া যায়, ঠিক আছে? আশা করি আমি বুঝিয়ে দেওয়ার পর আপনারা যদি সেগুলো দেখেন তাহলে অবশ্যই অবশ্যই এগুলো পারবেন, কারণ প্রত্যেকটা কথা আমি এখানে রিপিটেটিভলি কি বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আপনারা নোট ডাউন করে ফেলেন। এইটা এই আজকের স্লাইড, হ্যাঁ মূলত আজকের আলোচনা টপিক এইটাই, ঠিক আছে? করতেছি ভাই। আপনারা আমাকে কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, কি দেখতে পাচ্ছেন? ওখানে কি দেখা যাচ্ছে? একটা আইন দেখা যাচ্ছে, ঠিক আছে, যেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট, যেটা 2023 সালে 22শে জুন যেটা হয়েছিল, ঠিক আছে? তারপর অনেকগুলো চেঞ্জ আসছে। আপনাদেরকে বলেছিলাম ক্যাম হাসানের আপডেটেড বইটা নেওয়ার জন্য, যাতে করে আপনি এই রিসেন্ট চেঞ্জ গুলো বুঝতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি সেকশন 40 তে যাব, ঠিক আছে? সেকশন 40 হচ্ছে আপনার সেকশন 40 আমরা দেখা যাচ্ছে এর না। আগের ক্লাসগুলোতে 39 পর্যন্ত কভার করেছিলাম। আজকে আমাদের সেকশন 40 থেকে শুরু হবে। সেকশন 40টা হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার। এগ্রিকালচার বলতে আমরা নরমালি তো আমাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং দেখা আছে। যাচ্ছে না ভাই। শোনা যাচ্ছে না? পেজ স্লাইড দেখা যাচ্ছে না। আসছে না তো, পেজ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখন। ওকে, এই যে দেখেন এখানে বলতেছি ইনকাম ফ্রম এগ্রিকালচার, ঠিক আছে? এগ্রিকালচার এটা হচ্ছে মূলত আমরা সবাই বুঝি এগ্রিকালচার বলতে আসলে কি, কি অত বেশি কি। এগ্রিকালচার বলতে আমরা যাই বুঝি নরমালি টার্মস এর একটা ডেফিনেশন আছে, ওই টার্মস গুলোই বুঝাই। মানে আমরা তারপরে একটা ডেফিনেশন দিব, ঠিক আছে? মানে আইনে একটা ডেফিনেশন আছে, এটা আমরা আইন পড়তে পড়তে শিখে যাব, ঠিক আছে? আচ্ছা, কিসে হতে আই বলতেছে, কিসে হতে আই তার কি, এই যে এটা একটা খাত, ঠিক আছে? খাতওয়ারি ইনকামের মধ্যে এটা একটা খাত, ঠিক আছে? এটাও আমাদের এজ ইতি বলে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? এটা একটা বিষয়। বলতেছে কৃষি আয়ের মধ্যে যদি কোনো কি থাকে, চা বা রাবার বাগানের কি থাকে, ইনকাম থাকে, তাহলে সেক্ষেত্রে মনে করতে হবে যে 40% ব্যবসায় আয় এবং 60% কৃষি আয়। এটা কেন? মূলত যারা কৃষি, এই যে চা এবং রাবার বাগানে বিজনেস করেন, ঠিক আছে, এটা মূলত উৎপাদন করার সাথে সাথে এটা আবার প্রসেসিং করতে হয়, আর না হয় এটা ইউজেবল না। আপনাদের চার বিজনেস সম্পর্কে, চা পাতার বিজনেস সম্পর্কে আইডিয়া আছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে এরকম, এটা আহ ওই যে বাগানে কি হবে, প্রডিউস হবে এবং সেটা আবার বিভিন্ন অ্যাঙ্গেলে প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে সেটা টেন্ডার হয়ে, এই যে আগ্রাবাদে একটা জায়গা আছে, এইখান থেকেই মূলত সারা বাংলাদেশের চা কি টেন্ডারটা হয়, ঠিক আছে? এখান থেকেই মনে করেন আমি কয়েকটা, সাপোজ ওই যে পেট্রোল গ্রুপের একটা চা বাগান আছে, ওনারা নিজেরা কি করে চা প্রডিউস করে,
কিন্তু ওনারা নিজেরা বাজারজাতকরণ করতে পারে না। মানে যারই বাগান থাকুক না কেন সেটা এই টেন্ডারের মাধ্যমে বিক্রি করতে হবে। সাপোজ আবুল খায়ের কোম্পানি যদি নিজস্ব চা বাগান থেকেও থাকে, ওই চা বাগান থেকে ইউজ করে কি করতে পারবে না, মানে বাজারজাতকরণ করতে পারবে না, সেটা টেন্ডারের মাধ্যমে অন্যজনের কাছে চলে যাবে। টেন্ডার বিড করে সেটা কি করবে, ব্যবসায়ী হিসেবে কি আসবে। সো হোয়াট, এখন এইখানে এই কৃষি আয় যদি চা বাগান এবং রাবার বাগান থেকে যদি হয়, সেক্ষেত্রে বলতেছে যে 40% আমরা ব্যবসায় আয় হিসেবে ইনভলভ থাকবে এবং 60% হচ্ছে কৃষি আয় হিসেবে গণ্য হবে। এটা আইনে আমাদেরকে বলে দিচ্ছে। আগে এই বিষয়টা, আগের আইন যখন 1984 ছিল, এটা এক্সপ্রেসিভ ছিল, মানে এক্সপ্রেসিভলি বলা ছিল না। এখন এটা এক্সপ্রেসিভলি কি বলে দিচ্ছে কি 40% হবে ব্যবসায় আয় এবং 60% হচ্ছে কি কৃষি আয়। যখন আমরা কৃষি আয় দেখবো বিভিন্ন কিছু, তখন আমরা বুঝতে পারবো। এই যে কৃষি আয় বলতে এখানে বিভিন্ন ধরনের কথা, এই যে একটু আগে বললাম আমরা আইন থেকে ডেফিনেশন শিখবো কৃষি আয় বলতে আসলে কি বুঝাই। এই যে কোনো প্রকার উদ্যান, পশু পাখি পালন, ভূমির প্রাকৃতিক ব্যবহার, হাঁস মুরগি এবং মাছের খামার, সরীসৃপ জাতীয় প্রাণীর খামার, নার্সারি, ভূমিতে বা জলে যে কোনো প্রকারের চাষাবাদ, ডিম দুধ উৎপাদন, কাঠ, টিন এবং গুল উৎপাদন, ফুল ফল, মধু উৎপাদন এবং বীজ উৎপাদন অন্তর্ভুক্ত হইবে। আপনাকে একটা এমসিকিউ কোয়েশ্চেন দিতে পারে, কোন ইনকামটা আপনার কৃষি আয়ের অন্তর্ভুক্ত হবে বা হবে না। যদি না আপনি এই ডেফিনেশনটা না বুঝেন বা না দেখেন, পরীক্ষার হলে যদি একটা মাল্টিপল চয়েস বিভিন্নবার আসে, এইবারও আসবে, তখন এখান থেকে একটা যদি দিয়ে দেয় আপনি এটা মিস করবেন। তাহলে এই ডেফিনেশনটা খুব দরকার, মানে আপনাকে স্পেসিফিকলি জিজ্ঞেস করবে কোনটা কৃষি আয় কোনটা কৃষি আয় না। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তাহলে কৃষি আয় বলতে এগুলোই, এবং এগুলোর বাইরে যদি চা বাগান রাবার বাগান থাকে তাহলে 40% বিজনেস ইনকাম এবং 60% কৃষি ইনকাম হিসেবে গণ্য হবে। ওকে, বিশেষ কৃষি আয়। আচ্ছা, এখানে বিশেষ কৃষি আয় বলতেছে কি, মনে করেন আমার কৃষি জমি আছে, বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওদের তো কৃষি ইনকাম থাকতে পারে, বা ব্যবসায়ী হিসেবে ওদের কৃষি ইনকাম থাকতে পারে। এই কৃষি ইনকাম করার জন্য ওনারা যদি কোনো ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে, যেগুলো আমরা স্থায়ী পরিসম্পদ বলি, এই পরিসম্পদ যদি ব্যবহার করে থাকে, তাহলে সেগুলো ওনারা ওই পারপাসে কিনবে, ওই পারপাসে ব্যবহার করবে এবং একটা নির্দিষ্ট সময় পরে সেগুলো সেলও করে দিবে। ঠিক আছে, এই ধরনের সেল থেকে আপনার দুটা ইনকাম হতে পারে। একটা হচ্ছে কি আপনার বিজনেস ইনকাম, আর একটা হচ্ছে ক্যাপিটাল ইনকাম। ক্যাপিটাল ইনকামের বিষয়টা আমরা একটু করে স্ন্যাপশট হিসেবে আপনাদের বলে রাখি। ক্যাপিটাল ইনকাম মানে হচ্ছে, আমি একটা সিম্পল উদাহরণ দিই। সাপোজ আমি একটা যন্ত্রপাতি বা মেশিনারি বা হোয়াট এভার একটা জিনিস 1 লাখ টাকা দিয়ে কিনেছি, যখন আমি বিক্রি করার সময় 1.5 লাখ টাকা বিক্রি করলাম, এই যে কষ্টের চেয়ে 50,000 টাকা বেশি হলো, এটাই হচ্ছে আমার হচ্ছে ক্যাপিটাল ইনকাম, মানে ক্যাপিটাল গেইন হিসেবে গণ্য হবে। এই যে, ঠিক আছে, সাপোজ আমি 1 লাখ টাকার যে সম্পত্তি কিনেছি সেটার অলরেডি ডেপ্রিসিয়েশন চার্জ করে ফেলেছি 30,000 টাকা। ঠিক আছে, তাহলে আমার WDB রিটার্ন ডাউন ভ্যালু থাকতেছে 70,000। আমি যদি এই 70,000 টাকার WDB যেটা আছে সেটা যদি 1.5 লাখ টাকায় বিক্রি করি, তাহলে এই যে কস্টের উপরে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার ক্যাপিটাল গেইন হবে, ক্যাপিটাল ইনকাম হবে। এই যে 1 লাখ টাকা এবং 70,000 টাকার যে ডিফারেন্স, সেটা আমার রেভিনিউ গেইন হিসেবে ট্রিট হবে। এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার? বিষয়টা একটু আরেকবার বলে আরেকবার বুঝে দেন। বলছি, হ্যাঁ আচ্ছা, আমি আবার বলছি, আমি একটা যন্ত্রপাতি সাপোজ 1 লাখ টাকা দিয়ে কিনেছি। ঠিক আছে, সেটা আমি 3 বছর ধরলাম, 10% হচ্ছে ডেপ্রিসিয়েশন রেট। ঠিক আছে, তাহলে 3 বছর ব্যবহার করলাম, সেটার 3 বছরের অবচয় গিয়ে দাঁড়ালো আমার 70,000 টাকা আজকের ভ্যালু। ঠিক আছে, এই 70,000 টাকার যন্ত্রপাতিটা আমি বিক্রি করে দিয়েছি, 1.5 লাখ টাকায় বিক্রি করেছি। ঠিক আছে, এখানে এখন আমি কি করব, এই যে 1 লাখ টাকার সম্পত্তি আমি 1.5 লাখ টাকায় বিক্রি করেছি, মানে ওভার দ্য কস্টের চেয়ে বেশি প্রাইসে আমি বিক্রি করেছি কত টাকা, 50,000 টাকা। এইটা হচ্ছে আমার ক্যাপিটাল গেইন হিসেবে গণ্য হবে। এবং এই যে 30,000 টাকা আমি অলরেডি ডেপ্রিসিয়েশন হিসেবে চার্জ করে ফেলেছি, সেটা আমি আবার ফেরত পাচ্ছি। ঠিক আছে, এই ফেরত পাওয়া এই 30,000 টাকাকে রেভিনিউ গেইন হিসেবে গণ্য হবে। বিষয়টা ক্লিয়ার? ক্যাপিটাল গেইনটা ঠিক আছে ভাই, কিন্তু এই পয়েন্টটা ভাই কি বলেন ভাই? রেভিনিউ গেইন, এটা রেভিনিউ গেইন, মানে যেটা আমি অলরেডি রেভিনিউর সাথে আগে অ্যাডজাস্ট করেছিলাম। ঠিক আছে, এটা আমি রাইট ব্যাক করতেছি, ফেরত পাচ্ছি। ঠিক আছে, এই ফেরত পাওয়াটা হচ্ছে আমার রেভিনিউ গেইন, এবং সেটা এই 30,000 টাকা আমার কৃষি ইনকাম হিসেবে গণ্য হবে, 50,000 টাকাটা আমার ক্যাপিটাল গেইন হিসেবে গণ্য হবে। ক্যাপিটাল গেইন আর রেভিনিউ গেইন। জি, ক্যাপিটাল গেইন এবং এখানে ভাই 50K যেটা
1 লাখ থেকে আমার 1.5 লাখ টাকা থেকে যদি 1 লাখ টাকা যদি আমরা সেল করলাম, বাদ দিলাম, তাহলে হচ্ছে আমার 50K, এটা হচ্ছে আমাদের গেইন, ক্যাপিটাল গেইন। আর হচ্ছে 70K যেটা, সেটা হলো আজকে যে ভ্যালুটা, সেটা হ্যাঁ, হচ্ছে 70K। আর হচ্ছে আমার ক্যাপিটাল ছিল 1 লাখ, তাহলে এখান থেকে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে আমার রেভিনিউ। রেভিনিউ গেইন, ইয়েস। হ্যাঁ, 30K। আর এটা কি ভাই, এটা বিজনেস ইনকাম না ভাই, এটা 30K টা? এই যে রেভিনিউ গেইনটা এখানে বলতেছে কি আইনে আমাদেরকে বলছে ক্যাপিটাল গেইনটা ক্যাপিটাল গেইন হিসেবে গণ্য হবে। এই যে যে 30,000 টাকা আমি রেভিনিউ যেখানে অ্যাডজাস্ট করেছি সেই খাতের ইনকাম হবে, সেটা হতে পারে যে কোনো খাতের। আমি যেহেতু ডেপ্রিসিয়েশনটা চার্জ করছে কোথায়, কৃষি কৃষি ইনকামে, তাহলে আমার এই 30,000 টাকা হচ্ছে কি কৃষি ইনকাম হিসেবে গণ্য হবে। বিষয়টা ক্লিয়ার? এই যে 2 নম্বরে বলা আছে ক থেকে গ সমপরিমাণ কি সংশ্লিষ্ট করদাতা কৃষি আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? বিজনেসে যখন করব তখন সেটা বিজনেস হিসাবে কি গণ্য হবে, যখন ক্যাপিটাল কি গেইন হিসাবে করব তখন সেটা অন্য, মানে যে খাতের আমরা, যে খাতের সাথে আমরা অ্যাডজাস্ট করব, ইনকাম হিসেবে ট্রিট করব, সেই খাতের কি আয় হিসেবে গণ্য হবে আর কি। বিষয়টা ভাইয়া ক্লিয়ার হয়েছে একটা আশা কথা করি। হ্যাঁ বলেন। আহ, এখানে 3 বছরে যে 10% করে 10,000 করে 30,000 টাকা আমি যে আহ, যেটা আমার রেভিনিউ গেইন হয়েছে, এটা আমার কৃষি খাতে ইনকাম হিসেবে ইনক্লুড হবে। আহ, যেটা আমার দেখা যাচ্ছে আমার মেশিন পারচেস ছিল 1 লাখ টাকা, কিন্তু আমি বিক্রি করছি 1.5 লাখ টাকা। এখানে হ্যাঁ, 50,000 টাকা যেটা আমার ক্যাপিটাল গেইন আছে, সেটা হুম, আমার রিটার্নের ক্ষেত্রে সেটা আমি কোনো রিটার্নে দেখাইতে হবে কিনা এটা হ্যাঁ পঞ্চাশ ওই হাজার সোর্স, টাকা হ্যাঁ আমাদের খাত আছে, আমাদের তো ক্যাপিটাল গেইন এখন আমরা পড়াইনি, পরে আসতেছে, সেটা আমরা সেকশন ধরে ধরে যাচ্ছি তো। জি। হ্যাঁ ওটা আমার ক্যাপিটাল গেইন হিসেবে আসবে, ওখানে আমরা ক্যালকুলেশন কিভাবে করব ওটা জানবো বিস্তারিত। এখানে ক্যাপিটাল গেইন বলতে ক্যাপিটাল কিন্তু বিভিন্ন সোর্স থেকে হতে পারে, ঠিক আছে, যেই কোনো হোয়াট এভার সোর্স যেখান থেকেই আসুক না কেন, ক্যালকুলেশন ইজ সিমিলার, সেম। ঠিক আছে, আমরা ওখানে যে ওই কৃষি ইনকামে আমরা ওটা পড়ে নিব। এই যে যদি আমার আচ্ছা, এই কথাটা বুঝে থাকেন, মানে আমি সেলের ক্ষেত্রে যেটা, সেটা আমি কোনো এক স্পেসিফিক পরিসম্পদ যদি আমি কি করি, আপনার আহ, আমার ক্ষতি হয়, সেখানে যদি আমার কোনো কি থাকে, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সেলভেজ ভ্যালু বা ক্ষতিপূরণ বাবদ পেয়ে থাকি, ঠিক সেম ক্যালকুলেশন আমি তখন যেটা বলেছি সেটা এখানে দেখানো হয়েছে। বিষয়টা ক্লিয়ার? আমি যেটা বলেছি, আমার ক্ষতি হয়েছে, রিটার্ন ডাউন বলে কত ছিল, কস্ট কত ছিল, ওভার হলে ক্যাপিটালে যাবে, আর কি রেভিনিউ প্রসন্ন হলে কৃষি আয় যাবে। এটা আশা করি আপনারা উপরেরটা যদি বুঝে থাকেন এটা অবশ্যই বুঝবেন, না বুঝার কিছুই নেই। এখানে পরিসম্পদ বলতে আসলে কি বোঝানো হয়েছে সেটা একটা কি আহ বিস্তারিত আমি যা কথাটা বললাম। আচ্ছা, এখানেও আপনাদের একটা তফসিলের সাথে আরো কয়েকবার পরিচয় করে দেওয়া হয়েছে। আমাদের 8টা তফসিল আছে এখানে। 8টা তফসিলের মধ্যে আমরা অলরেডি অনেকগুলো তফসিল ডিসকাসও করে ফেলেছি। যেমন আমরা সেকেন্ড তফসিল সম্পর্কে জেনেছি, ফার্স্ট তফসিল সম্পর্কে জেনেছি, থার্ড তফসিল সেটা হচ্ছে আপনার ব্যবসায়ী হোক, যা মানে যে ডেপ্রিসিয়েশন গত যে ধরনের তফসিলটা আছে সেটা হচ্ছে থার্ড শিডিউল। এখানে স্পেসিফিক কৃষি যে কৃষি খাতের যে ইনকাম সেটার জন্য ডেপ্রিসিয়েশন কিরকম হবে, বিজনেস খাতের যে ইনকাম সেটার জন্য কি ডেপ্রিসিয়েশন কি হবে, এখানে আমাদের বিস্তারিত বলা আছে। আমরা একদিন এটার জন্য সময় রাখবো, ঠিক আছে, বা কোনো একটার সাথে আমরা লিঙ্ক করে দিব। ঠিক আছে, তাহলে এইখানে মূলত ডেপ্রিসিয়েশনটা চার্জ হবে, সেটা হচ্ছে থার্ড শিডিউল অনুসারে। থার্ড শিডিউলে খাত ওয়াইজ, দ্যাট মিনস ব্যবসা ইনকামের জন্য ডেপ্রিসিয়েশন কিরকম হবে, কৃষি খাতের জন্য ডেপ্রিসিয়েশন কিরকম হবে, ওটা ওখানে বলা আছে। যখন আমরা ওখানে পড়বো তখন একটু কি দেখে নিব। আচ্ছা, যেহেতু আমি কৃষি খাতে ইনকামটা দেখছি, কৃষি খাতের সাথে নর্মালি যে খরচগুলো হয়ে থাকে সেগুলো আমি হয় নিজের জায়গা হবে, নিজের জমি হবে, বা ভাড়া নিব, লিজ নিব। ঠিক আছে, এইটা কৃষি খাতে ইনকাম করার জন্য আমি কারো কাছ থেকে কি নিব, লোন নিব। ঠিক আছে, যন্ত্রপাতি কিনবো, এটা ডেপ্রিসিয়েশন হবে, এটা রক্ষণাবেক্ষণ হবে। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি যে আছে সেগুলো অ্যামortization হবে, সেগুলো আমরা ওই খাতের ইনকামের সাথে আমরা সেগুলো অ্যাডজাস্ট করব। মানে ইনকামের সাথে আমি কি করব, ম্যাচ করব, ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্ট মানে হচ্ছে আমি যখন ইনকামটা দেখবো, এর এগেনস্টে যে আমার খরচগুলো আছে সেগুলো আমরা কনসিডার করে, বিবেচনা করে আমরা ওই খাতের আয়টা বের করব। ঠিক আছে, এটা একটা খাত, 7টা খাতের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ খাত। ঠিক আছে, এখানে আমরা আরো একটু বিষয় জেনে নিই, সেটা হচ্ছে আমরা নর্মালি যখন 6 শিডিউল পড়াচ্ছিলাম সেখানে একটা বিষয় জানতে পারছিলাম, সেটা হচ্ছে কি যদি কোনো স্পেসিফিক ব্যক্তির
আর কোনো সোর্সের ইনকাম না থাকে, ওনার শুধু ইনকাম হচ্ছে একটাই, কৃষিক্ষেত্রে, কৃষিকাজ, ঠিক আছে, সেক্ষেত্রে ওনার জন্য এডিশনালি 2 লাখ টাকা পর্যন্ত আরো ছাড় দেওয়া আছে। দ্যাট মিনস কোনো স্বাভাবিক ব্যক্তির জন্য যে স্ল্যাব দেখাইছিলাম আমরা, সেখানে যদি 3,50,000 টাকা হয়, শুধু যদি এবং অন্য কোনো খাত না থাকে, কৃষি ইনকাম ছাড়া যদি অন্য কোনো খাত না থাকে, সেক্ষেত্রে উনি এডিশনালি 2 লাখ টাকার বেনিফিট পাবে। মানে ওনার জন্য হবে 5.5 লাখ টাকা হচ্ছে ট্যাক্সের সিলিং, মানে স্টার্টটা হবে ট্যাক্সের 5.5 লাখ থেকেই। এটা এই যে কথাটা বললাম, এটাও আমি আয়কর নির্দেশিকা আপনাদেরকে লিঙ্ক করে দিব। এই যে 2 লাখ টাকা এডিশনাল বেনিফিট, এই অঙ্কটা আয়কর নির্দেশিকে আছে, আমি একটু পরে যাচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এই যে কি হবে, মানে কি কি চার্জ হবে নরমালি, এগুলো একটু রিডিং করলে আপনারা বুঝতে পারবেন আমরা কি কি খরচগুলো এখানে চার্জ করব কার সাথে, মানে কৃষি ইনকাম বের করার সময় কৃষি ইনকামটা কিভাবে বের হবে, ঠিক আছে সেটা। এবং আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো কৃষি খাতের, এখানে আছে এগুলো স্পেসিফিকলি কোনো বুকস অফ অ্যাকাউন্টস, এই যে আসতেছে, হ্যাঁ বুকস অফ অ্যাকাউন্টস যদি না থাকে, মানে নর্মালি কৃষকরা তো আসলে অত কিছু মেনটেন করতে পারে না বিভিন্ন কারণে, যদি না থাকে তাহলে ধরে নেওয়া হবে যে 60% যে প্রোডাক্টটা উনি সেল করবেন তার 60% ওনার কস্ট হিসেবে ট্রিট হবে, ঠিক আছে, বাকি 40% ওনার ইনকাম হবে, ঠিক আছে? এবং ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? বুকস অফ অ্যাকাউন্টস এর যদি আমি খরচ হিসেবে, যখন বুকস অফ অ্যাকাউন্টস সবগুলো বড় বড় কোম্পানিগুলো যে কৃষি খাতে ইনকাম করতেছে ওদের বুকস অফ অ্যাকাউন্টস থাকবে, ঠিক আছে, যে খরচগুলো হয়েছে সেটা অ্যাডমিটেবল খরচ হিসেবে গণ্য হবে এবং বাকি টাকার উপরে কি হবে, ট্যাক্স হবে। যে ক্ষেত্রে কোনো এগ্রিকালচারের যদি কোনো বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন না করে, তাহলে ওনার যে সেল ভ্যালু, সেই সেল ভ্যালুর 60% ওনার প্রোডাকশন কস্ট হিসেবে গণ্য হবে। বিষয়টা বুঝাতে পারছি? আরো একটা বিষয়, যে ক্ষেত্রে আমার কৃষি ইনকাম আছে, কৃষি ইনকামের মধ্যে ডিরেক্টলি আমি ল্যান্ড নিতে পারি বা বিভিন্ন প্রোডাকশন করতে পারি, অথবা আমার ল্যান্ড আছে আমি ভাড়া দিয়ে ফেলছি, লিজ দিয়ে ফেলছি, বা ঠিক আছে বর্গা দিছি, বাগা দিছি, ঠিক আছে, শেয়ারিং দিছি। এক্ষেত্রে যদি হয়, যেহেতু আমি প্রোডাকশন রিলেটেড কাজটা আমি করব না, সেক্ষেত্রে প্রোডাকশন রিলেটেড যে কস্ট সেটা আমার কাছ থেকে আমি চার্জ করতে পারবো না এগেনস্ট ইনকামের সাথে, যেহেতু আমি ইনকামটা করব, বাট এটার এগেনস্ট আমি কোনো খরচ করতেছি না, সেক্ষেত্রে প্রোডাকশন কস্টের যে 60% যে অ্যাপ্লিকেশনের কথা বললাম, সেটা অ্যাপ্লিকেশন করা যাবে না। যেমন আমি বর্গা দিছি, বাগা দিছি, ও আমাকে প্রোডাকশন করে ওর একটা কি মনে করেন 10 আরি 20 আরি বা মন হিসেবে আমাকে দানগুলো দিয়ে দেবে, তাহলে এক্ষেত্রে আমার তো কোনো কি নাই, প্রোডাকশন কস্ট নাই, আমি প্রোডাকশন কস্টটা চার্জ করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, যেমন এই যে নাহার এগ্রো, ওনারাও কি করে, এই যে ডিম দুধ উৎপাদন করে, ঠিক আছে। এখন নাহার এগ্রো বা কাজী ফার্ম যে কৃষি ইনকামটা করে, অ্যাজ ইউজুয়ালি আমরা জানি 7ম পার্ট অনুসারে ট্যাক্স যেখানে কাটার কথা, মানে ট্যাক্স ডিডাকশন এট সোর্স যেখানে কাটার কথা, সেখানে যদি ওই কোম্পানিগুলো যদি ডিডাক্টিং অথরিটির মধ্যে পড়ে, তাহলে ট্যাক্স যদি না কাটে, এই খরচগুলো এই যে আমি অ্যাডজাস্ট করবো কৃষিখাতের সাথে, সেগুলো ইনঅ্যাডমিসেবল হবে। দ্যাট মিন অনুমোদন করবে না, ডিসঅ্যালাউ হবে, মানে আমাকে ইনকাম হিসেবে ট্রিট করে দেবো। খরচটা করেছি, যেহেতু আমার ট্যাক্স ডিডাকশন করার কি ল বলতেছে ট্যাক্স ডিডাক্ট করেন, আমি যদি ট্যাক্স ডিডাক্ট না করি, সেক্ষেত্রে আমার ইনকাম হিসেবে খরচটাই ইনকাম হিসেবে গণ্য হবে। বিষয়টা কি ক্লিয়ার? এটা একটা কথা মনে রাখবেন, 7 পার্ট, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং সময় নিয়ে আমরা পড়াবো। এই যে বিভিন্ন ট্যাক্স হোল্ডিং ট্যাক্স যে আমাদের ডিডাকশন করতে হয়, কিভাবে ডিডাকশন করতে হবে, কেমনে করতে হবে, না করলে কি, করলে কি, এটা সর্বসাকল্যে সবকিছু বিষয় বলা আছে আপনার পার্ট 7-এ। পার্ট 7 যখন আমরা ডিসকাস করব, কিভাবে কাটবো সেটা শিখবো, কিভাবে অ্যাপ্লাই করবো সেটা শিখবো, ইটস ওকে। এখানে বলতেছে এই পার্ট 7-এ যদি কোনো কি কাটার বিধিবিধান থাকে, আমি যদি পেমেন্ট দেওয়ার সময় সেটা যদি না কাটি, ট্যাক্স ডিডাকশন না করি, তাহলে আমাকে এটা কি হবে, এটা আমার আমি যে খরচ যে ক্লেম করব ইনকামের সাথে, সেটা আমার ডিসঅ্যালাউ হবে, ঠিক আছে। এবং আরো বলতেছে ধারা 55 বর্ণিত বিধানাবলী এইরূপভাবে প্রযোজ্য হইবে যেন বিধানাবলী এই অধ্যায় সম্পর্কিত। আমরা 55 ধারা আজকে পড়বো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে অতটুকু নেয়, ঠিক আছে। তাহলে এইখানে 55 ধারায় আমরা অনেক কিছু শিখবো, মানে আজকে যে অ্যাজ এ লয়ার হিসেবে যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আপনার জানা দরকার, থাকা দরকার, যেটা না থাকলে আপনি এসএসসি কে হেল্প করতে পারবেন না। এই যে এই বিষয়টা হচ্ছে 55-তে বলা আছে। আপনি যদি কোনো কোম্পানির অ্যাসেসমেন্ট করেন, কোনো ব্যবসায়ীর অ্যাসেসমেন্ট করেন, এই বিষয়গুলো আপনার নখদর উপরে থাকতে হবে। যদি না এগুলো পরিপূর্ণ জ্ঞান আপনি না রাখেন, তাহলে আপনার এসএসসি লুজার হবে।
সো আমি চেষ্টা করব আজকের এই 55 সেকশনটা খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা জানলাম 40 থেকে 44 পর্যন্ত কিভাবে কৃষি ইনকাম ডিটারমাইন করব, এটাও একটু রাফ আইডিয়া পাইলাম। এবং এর এগেনস্টে যে খরচটা হবে সেটা আমি কি খরচ কি ক্লেম করতে পারবো, এবং কি করলে আমার এই খরচটা ডিসঅ্যালাউ হবে। ঠিক আছে, যদি আমি ইন দ্য মিন টাইম কৃষি খাতের ইনকামের উপরে যদি ক্যাপিটাল গেইন করে থাকি বা রেভিনিউ গেইন করে থাকি, সে গেইনের ইফেক্ট কি, ইমপ্লিকেশন কি, আমরা একটু সামারি ম্যানারে দেখলাম। আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে? ভাই আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ওকে, আহ, আহ, যখন কৃষি জমি বর্গা বা বাগা, যেটা আমাদের চাটগাঁয় ভাষায় বলে, ওইটা দেয়া হয়, ওইখান থেকে যে আমাকে সে দান দিল বা এই কৃষি খাতে যে আয়গুলো হয় সেগুলো আমাকে দেওয়ার পরে আমি এখানে কি প্রোডাকশন কস্টটা দেখাইতে পারবো? না, কিভাবে দেখাবো? আপনাকে তো আমি বলেছি সেটা হচ্ছে কি আপনি যেহেতু আপনার এখানে কোনো কস্ট নাই, ঠিক আছে, আপনার বর্গার সাথে তো আপনার কোনো কস্ট নাই, আপনি যে ডিরেক্টলি কি আহ, উম, পেয়ে যাচ্ছেন। আপনার এখানে কোনো ক্যাপিটাল কস্ট, কোনো কোনো প্রোডাকশন কস্ট নাই, এক্ষেত্রে কোনো কস্ট। ডিরেক্টলি ইনকাম হিসেবে কনসিডার হবে? হ্যাঁ, ডিরেক্টলি কি হবে। ঠিক আছে, জি, জি, ঠিক আছে ভাই। বিষয়টা ক্লিয়ার আপনাদের? বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই, আমার ক্লিয়ার। আর ভাইয়া আর কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া বর্গের ক্ষেত্রে আমরা যেটা কি করি, ধরেন যে আমার যেই জমিটা আছে সেটা থেকে 50% আর কি ওনাকে সাবসিডি দেওয়া হয়, যে ধান যেটা আর কি হবে সেটা 50% থেকে আমার থাকবে আর বাকি 50% থেকে আপনার থাকবে। এই ক্ষেত্রে হুম। হচ্ছে আরেকটা কন্ডিশন থাকে যে যদি সার প্রয়োজন হয় বা সেটা যদি কিছু প্রয়োজন হয়, মানে কিছু যে এক্সপেন্স যদি প্রয়োজন হয়, সেটা তো মালিক সে নিজে কিছু বেয়ার করে। আবার কৃষকের সাথে হয়তো কিছু একটা ডিল থাকে। তাহলে মালিকের যদি 50% থাকার পরেও যদি কোনো কোনো ক্ষেত্রে যদি মালিকের কোনো এক্সপেন্স যদি থাকে, ওই ক্ষেত্রে সেটা কিভাবে এটা নির্ধারণ হবে, ইনকাম এটা থেকে শুনেন আমরা আমি বলি, ডিডাক্ট এটা করবো হচ্ছে কেমনে? মনে করেন এটা প্র্যাকটিক্যালি হয়ে থাকে। আসলে এটা মানে থিওরিটিক্যালি আপনি আইনের সাথে রিলেট করতে পারবেন না। ঠিক আছে, আহ, এটা রিলেট করা হয়তো যাবে না। আপনি বলতেছেন আপনি দিচ্ছেন, ঠিক আছে, আপনি দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আসলে আহ, রিফাত আর আপু কি জয়েন করছেন? আপনি লিঙ্ক পান নাই? রিফাত আর আপু জয়েন করছেন? ওই তো শুনতেছি না। আচ্ছা, হোয়াট এভার, এটা এটা রিলেট করতে পারবেন না ওইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, কিন্তু এভাবে হয় তখন আইনে বলতেছে কি আমরা আইনের বাসার বাইরে যেতে পারবো না। ঠিক আছে, আমাদেরকে আইন যেভাবে বলতেছে ঠিক সেভাবে করতে হবে। ঠিক আছে, আইন যেভাবে বলতেছে সেভাবে করতে হবে, এবং আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু আপনাকে এগুলো স্পেসিফিকলি বলে দিছে যে কি এই ইনকাম যদি আপনার বর্গা বা আদি বা কি পার্টিসিপেশন হয়, সেক্ষেত্রে আপনার কি ইনকাম এর এগেনস্টে কোনো খরচ চার্জ করা যাবে না, আপনাকে ইনকাম হিসেবে দেখাতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমরা অত্যন্ত ধৈর্য সহকারে শুনবো, দেখবো। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে অ্যাজ এ লয়ার হিসেবে, যেহেতু আপনারা, আমি ধরে নিচ্ছি আপনারা পরীক্ষা দিন ইনশাল্লাহ আপনারা সবাই কামিয়াব হবেন। ঠিক আছে, এক্ষেত্রে কোনো কনফিউশন থাকতে পারবে না। জলিয়াপুকে আমাকে শুনতে পাচ্ছেন? জলিয়াপুকে আমাকে শুনতে পাচ্ছেন? আপুকে হ্যাঁ নাই মনে শুনতে হয়। পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি বিষয়গুলো কি বুঝতে পারতেছেন? হ্যাঁ আইডিয়াটা করতে পারছি। হ্যাঁ, আমি ওকে, একটু শুনে। এই যে সম্রাট সরকার, আপনি কি বুঝতে পারতেছেন? আমি আসলে মানে এমন একটা জায়গা থেকে ক্লাসটা শুরু করেছি যেখান জি, থেকে প্রিভিয়াস আমার একটু ধারণা থাকলে আর একটু ভালো বুঝতে পারতাম, বাট একটু মানে বুঝতে ওকে, পারতেছি না। আমার যে ফ্রি গ্রুপ আছে, শুনেন, আমার যে ফ্রি গ্রুপ আছে ওখানে আমার পাস্ট মানে লেকচারটা দেওয়া আছে। ঠিক আছে, ওইখান থেকে আপনি ফ্রি গ্রুপটা কি ইউটিউবের চ্যানেল দেওয়া আছে, যদিও আমার চ্যানেল না, ওখান থেকে আপনি একটু কি শুনে নিতে পারেন। এবং দেখি পরবর্তী ক্লাস যেগুলো হয়ে গেছে এগুলো আমি আপনাকে কিভাবে প্রোভাইড করতে পারি ঠিক চিন্তা করবো। এরপরে জি, আছে আপনার এই যে আরেকজন কে আছে, রাশেদ। আচ্ছা, এটা কোন বই থেকে, কোন বইটা? এই আইন, এটা কি পরিপত্র থেকে পড়াচ্ছেন?
আমি এটা পড়াচ্ছি, আমার কাছে যে সফট কপিটা আছে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর, যখন প্রথমবার হয়েছিল তখন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এরপরে আর এটা সফট কপি পাওয়া যায়নি হোয়াটএভার। এখন আমি ওখান থেকে ও পড়াচ্ছি এবং আচ্ছা রিসেন্ট আচ্ছা যে আপডেট গুলো হয়েছে সেগুলোর সাথে আমি পরিপত্রে লিঙ্ক করে দিচ্ছি। মানে আচ্ছা। স্পেসিফিকলি আপনাকে কোন জায়গায় পরিবর্তন হয়েছে সেটা আপনি পরিপত্রতে দেখতে পারবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, মানে 2023। শুরুটা 2023। এবং আপনাদের সবাইকে বলেছি যে আপনারা ক্যাম হাসান 2024-এর আপডেটেড বইটা কিনবেন, ওইখানে সব আপডেট করা আছে। আচ্ছা কারণ হচ্ছে আপনি যদি ব্লু বইটা নিয়ে থাকেন, ঠিক আছে, ব্লু বইটা যদি নিয়ে থাকেন, ব্লু বইটা যদি নিয়ে থাকেন আপনার ওখানে আপডেট থাকবে না, ঠিক আছে? এখানে কিছু ব্যাকডেট ইনফরমেশন রয়ে যাবে হোয়াটএভার। আমরা এটা আপডেট করে নিব। নিজেদেরকে ইনকাম ট্যাক্স লয়ার হতে গেলে অবশ্যই নিজেদেরকে সবসময় আপডেটেড থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রথম সত্য। আপনি ব্যাকডেটেড ইনফরমেশন দিয়ে কোনো আপডেটেড সার্ভিস দিতে পারবেন না। আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে। প্রতিনিয়ত আপনার কি এখানে চেঞ্জ হবে, ঠিক আছে? সো হোয়াট, আমরা চেঞ্জের সাথে থাকবো। লয়াররাই তো সবসময় আপডেট থাকতে পারে, আর কেউ তো পারে না, নর্মালি পারার কথা না। আচ্ছা, যাই হোক, আমরা এখন নতুন একটা বিষয়তে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যবসা হতে আয়, যেটা নিয়েই এটা হচ্ছে মূলত প্রাণ। ইন্ডিভিজুয়ালের রিটার্ন ছাড়াও আপনাকে ব্যবসায়ের আয় আপনাকে ডিটারমাইন করে দিতে হবে, ট্যাক্স দিতে হবে, বিভিন্ন বিষয়। আপনার স্কোপটা একটু বড়, ঠিক আছে? মানে ইনকামের, আপনার পকেটের ইনকামের সোর্সটাও বড়। ইন্ডিভিজুয়াল রিটার্ন করতে গেলে আপনাকে নর্মালি কি ভ্যালু করে না, টাকা পয়সা কম দিতে চাইবে আর কি। এজ লয়ার হিসেবে যখন আপনি কোম্পানির কয়েকটা রিটার্ন করবেন বা পারবেন, তখন দেখবেন যে কি আমার কথা মনে রাখবেন, আসলে ভাই তো ঠিকই বলছিল, এখানে তো আসলে ইনকাম মোটামুটি আছে, কনসালটেশন ফি তো আছে, ঠিক আছে? হোয়াটএভার। এখন এই যে করদাতার আয় বলতে, ব্যবসা বলতে আমরা আসলে যেটা বুঝি, এখানে অনেকগুলো বিষয় বলা আছে। করদাতার নিম্ন বর্ণিত আয়সমূহ ব্যবসা হইতে আয় হিসেবে শ্রেণীবদ্ধ হবে। কি হবে? আমি যেটা ব্যবসা করতেছি সেটার একটা কি থাকবে, অবশ্যই সেলস থাকবে, সেলস হয়ে কিছু খরচ থাকবে, কিছু কি এগুলো হবে, ঠিক আছে? কোনো ব্যবসা পেশাজীবী সংগঠন কর্তৃক সদস্যদের নিকট থেকে যেটা পাবে সেটা হবে, ঠিক আছে? কোনো ব্যক্তির অতীত বর্তমান ভবিষ্যৎ ব্যবসায়িক ধারাবাহিকতার কারণে যেটা আমরা ন্যায্য বাজার মূল্য পেয়ে থাকি সেটা হবে, ঠিক আছে? কোনো কোনো কোম্পানির ব্যবস্থাপনা, কোম্পানির মুদ্রাবা বা ব্যাংকিং কোম্পানি সহ কোনো ব্যবস্থাপনা ফি, ঠিক আছে, নিজের অথবা অন্যর মালিকানাধীন পরিসম্পদ বা অন্য কোনো ব্যক্তির লিজ, ব্যক্তির নিকট লিজ, মানে লিজিং কোম্পানি আর কি, লিজের প্রদানের বিপরীতে লিজ দাতা কি কোম্পানি, ঠিক আছে? তফসিল তফসিল থার্ড তফসিল অনুসারে আমাদেরকে এখানে কিছু বলেছে। আমরা থার্ড তফসিল সম্পর্কে একটু আগে ডিসকাস করেছি। সেটা হচ্ছে কি, থার্ড তফসিলটা হচ্ছে আমাদের সবসময় ডেপ্রিসিয়েশন রিলেটেড। ওখানেও কিছু আমাদের নগদায়িত কি বিষয় বলা আছে, মানে নগদায়িত রিয়েলাইজড গেইন। আমরা এটা পড়বো। কোনো ওয়ার্ড না বুঝলে, কোনো চ্যাপ্টার না বুঝলে এটা নিয়ে কোনো বোরিং হওয়ার, কোনো বদার হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যখন থার্ড তফসিল পড়বো তখন ওখানে কি আছে, কি নাই, কি সুবিধা, কি অসুবিধা, নগদায়ন কি, অনগদায়ন কি, ইত্যাদি ইত্যাদি আমরা জানবো। আমরা অতটুকু ধারণা হচ্ছে থার্ড তফসিল হচ্ছে একটা ডেপ্রিসিয়েশনের তফসিল, ঠিক আছে? সেখানে একটা চাপ বা সাবসেকশন আছে, সেটা হচ্ছে নগদায়িত লাভ। এটাও ব্যবসায়িক আয় হিসেবে গণ্য হবে। বন্ধ হয়ে যাওয়া কোনো ব্যবসা হতে গিয়ে আয় বর্ষে গৃহীত কোনো আয়। আচ্ছা, এটা বলতেছে আমরা আমার ইনকাম ব্যবসায়িক আয় হিসেবে আমার কোনগুলো হবে। অ্যাজ ইউজুয়ালি ব্যবসা করে, ট্রেড করে, কিনে বেচে উৎপাদন করে আমি যেটা লাভ করব সেটা পাবো কোথায়, ঠিক আছে? আইন বলতেছে 72(3) ধারা অনুযায়ী আপনাকে অ্যাজ এ কি ব্যবসায়ী হিসেবে কি করতে হবে, অ্যাকাউন্টিং মেনে, আইএফআরএস মেনে, আইএস মেনে আপনাকে বুকস অফ অ্যাকাউন্টস রাখতে হবে। কত অনুসারে? 72(3), ঠিক আছে? 73-এ বলা আছে, আইন সেকশন 73-এ বলা আছে, এই আইনের 73 ধারায় বলা আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এর থেকে এটা ডিবিসির মাধ্যমে আপনাকে অডিট রিপোর্টটা নিতে হবে। তাহলে ওখান থেকে আমরা যে ইনকাম গুলো পাবো, যে এক্সপেন্স গুলো পাবো, এগুলো অ্যালাউ, ডিসঅ্যালাউ ইত্যাদি, মানে ধরবে, মারবে, কাটবে, এগুলো সবগুলো বাদ দেওয়ার পরে আমরা একটা ইনকাম পাবো, সেটাই আমার ইনকাম, ঠিক আছে? সেটা আমরা যেটা থেকে পাবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনকাম। এখন ট্যাক্স অফিস বলবে যে এটা ফাইন্যান্সিয়াল ইনকাম হতে পারে, কিন্তু আমি ট্যাক্সের বাসায় এটাকে ইনকাম হিসেবে বলবো না। ইনকাম হিসেবে আমাকে ট্যাক্সের শুরু যেতে হবে, ট্যাক্সের বাসায় যেতে হবে। এই যে আমরা তাহলে ইনকামটা কোথা থেকে পাবো সেটা আমরা বুঝলাম। ইনকামের এই যে কয়টা আমি 6 পর্যন্ত পড়াইলাম, এগুলোই মূলত আমার ব্যবসায়িক ইনকাম হবে, ঠিক আছে? ব্যবসা হইতে আয়ের বিশেষ ক্ষেত্র। আচ্ছা,
ব্যবসা হতে আয়ের বিশেষ ক্ষেত্র। ব্যবসা থেকে বলতেছে তারা 45 সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করে এক বিশেষ ক্ষেত্রে ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হবে। আমি একটু আগে কৃষি ইনকাম যখন আপনাদেরকে এক্সপ্লেইন করেছি, সেখানে এক্সপ্লেইন করেছিলাম কিভাবে একটা 1 লাখ টাকার কি মূলধনী সম্পদ দিয়ে কিভাবে 1.5 লাখ টাকায় বিক্রি করেছি সেটা এক্সপ্লেইন করেছি, ঠিক কিনা? তখন আপনারা সবাই বলছেন আমরা বুঝেছি। ঠিক সেম কনসেপ্ট ব্যবসায়ী যদি আমি কোনো পরিসম্পদ 1 লাখ টাকা দিয়ে কিনে 3 বছর ব্যবহার করার পর 1.5 লাখ টাকায় বিক্রি করি, তাহলে এক্ষেত্রে একটা ক্যাপিটাল গেইন হবে আর একটা রেভিনিউ গেইন হবে। সেই বিষয়টা আবার এখানে চলে আসছে। ওই খাতে ছিল সেটা কৃষি ইনকাম, আর এই খাতে থাকবে সেটা হচ্ছে কি ব্যবসা হতে ইনকাম। বিষয়টা কি আমাদের ক্লিয়ার? দিবে। ওকে, তাহলে সেল বেস ভ্যালু বা অথবা আপনার ইন্স্যুরেন্স ক্লেম থেকে আমার সম্পদটা যদি নষ্ট হয়ে যায়, কোনো কি নিশ্চিহ্ন হয়ে যায় বা কোনো ক্ষতির সম্মুখীন হয়, আমি ঠিক উপরে যেভাবে ডিটারমাইন করেছি নিচেও ঠিক সেভাবে ডিটারমাইন করব, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রেও আমার একটা ক্যাপিটাল গেইন বা বিজনেস গেইন হতে পারে, ঠিক আছে? ক্যাপিটাল গেইনের রেট সম্পর্কে আমরা বলেছিলাম, কেউ কি বলতে পারবেন কত সেকশন আমরা বলেছি ক্যাপিটাল গেইন সম্পর্কে? আমরা ইলাবোরেট একটা ইকবাল ভাই আপনি বলেন তো, আমরা ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ড এবং লটারি ইনকামের উপরে যে একটা ক্লাস করেছিলাম, তফসিল 7। যাক আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছি তফসিল 7-এ আমাদের ওখানে বিস্তারিত বলা ছিল। তফসিল 7টা হচ্ছে শুধু এক পৃষ্ঠা পড়লে আপনি বুঝতে পারবেন যে ক্যাপিটাল গেইনের রেট কিরকম হবে, ডিভিডেন্ডের রেট কিরকম হবে, এবং লটারি ইনকাম থেকে যদি আমরা ইনকাম করি সেক্ষেত্রে আমাদের ট্যাক্সের রেটটা কি হবে সেটা আপনি বুঝতে পারবেন। যে সম্রাট সরকার, আপনি একটু বলেছেন যে আমি তো অনেক পরে জয়েন করেছি, ওকে হোয়াট এভার, আপনি সপ্তম তফসিল যদি পড়েন এখানে 3টা বিষয় পাবেন। সেটা হচ্ছে কি ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে রেটটা কিরকম হবে, ডিভিডেন্ড পাইলে ডিভিডেন্ডের উপর রেটটা কিরকম হবে, এবং লটারি ইনকাম পাইলে স্পেশাল, এগুলো হচ্ছে মূলত স্পেশাল টাইপস এর ইনকাম, ঠিক আছে? এই 3টা ওখানে বলা আছে। আমরা ওখানে রেট কিরকম হবে সেটা আমরা দেখবো, হাঁটতে হাঁটতে আমরা শিখে যাব কিভাবে রেটটা অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, ঠিক তাহলে আছে। এই যে এখানে একটা বুঝলাম। আরেকটা বিষয় হচ্ছে নর্মালি আমরা জানতাম, সেটা হচ্ছে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড তারা হয়তো বা চাকরি করেন ওরা বুঝবে, সেটা হচ্ছে আমরা যদি কোনো লাইবিলিটি কোনো 3 বছর যদি আমরা পরিশোধ না করে থাকি, তাহলে ওই কি 3 বছর যদি পরিশোধ না করে তাহলে সেটা আমার ইনকাম হিসেবে ট্রিট হয়ে যায়, ইনকাম হিসেবে ট্রিট হয়ে যায়। এইবার একটা পরিবর্তন আসছে, সেটা হচ্ছে মনে করেন আমি কোনো কারো কাছ থেকে লোন নিয়েছি, ঠিক আছে? লোনটার কোনো ইন্টারেস্ট আমি পেমেন্ট দিচ্ছি না, জাস্ট আমরা কি ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে চার্জ করতেছি, ঠিক আছে, কিন্তু পেমেন্ট দিচ্ছি না। আইন বলতেছে এই ধরনের হতে পারবে না, ঠিক আছে? এই ধরনের হতে পারবে না, কিন্তু কিভাবে হবে, ঠিক আছে? আইন বলতেছে এভাবে হবে না, আপনি যা পরিশোধ করবেন তা আপনার অ্যাডমিসেবল কস্ট হিসেবে গণ্য হবে। এটাও আমাদের পরিপত্র আমি লিঙ্ক করাই দিব হোয়াট এভার। মূলত আমাদের বিজনেস ইনকামটা কিভাবে জেনারেট হবে সেটা আমরা বুঝলাম। এই জেনারেশন হচ্ছে 6 পর্যন্ত, ঠিক আছে? এবং ইন এডিশন বিজনেসের ক্ষেত্রে ক্যাপিটাল গেইন থাকতে পারে, ক্যাপিটাল রেভিনিউ গেইন থাকতে পারে, সেটির ইমপ্লিকেশন কি হবে সেটাও আমরা বুঝে নিলাম। রেভিনিউ গেইনের উপর অ্যাজ এ বিজনেস গেইনের উপর যেভাবে ট্যাক্স হবে সেভাবে হবে, ক্যাপিটাল গেইনের উপর যেভাবে ট্যাক্স হয় যেখানে 7 শিডিউলে বলা আছে যেভাবে বলা আছে ঠিক সেভাবে হবে, ঠিক আছে? এটা নিয়ে এত বড় কি মানে বিষয় মানে চিন্তার কোনো কারণ নেই। আরেকটা বিষয় বললাম, এই যে 3 বছরের মধ্যে কোনো ট্রেডিং দায় এটা লিস্ট আকারে আপনাকে দিতে হবে। 3 বছরের যদি আপনার কি পরিশোধ না হয় তাহলে সেটা ইনকাম হিসেবে ধরে নেবে যে এটা আপনার ইনকাম হয়ে গেছে, ঠিক আছে? আরেকটা বিষয় বললাম যে যে আমি যদি কোনো কোম্পানি থেকে কি করি, কোনো কোম্পানিকে ইন্টারেস্ট পেমেন্ট করি, ঠিক আছে? মানে সাপোজ সাবসিডিয়ারি কোম্পানি মানে অ্যাসোসিয়েট থেকে কি বা হোল্ডিং কোম্পানি বা মাদার কনসার্ন কোন অ্যাসোসিয়েট থেকে যদি কোনো ইনভেস্টমেন্টের এগেনস্টে ইন্টারেস্ট পাইলো, ঠিক আছে, যে পেই মানে যে পেমেন্ট করবে মানে যার কাছ থেকে আমি ইন্টারেস্টটা পাইছি, সে যদি আমাকে পরিশোধ না করে যে আমাকে পরিশোধ করে নাই তার জন্য এটা ডিসঅ্যালাউ, মানে এই ইন্টারেস্ট এক্সপেন্সটা ডিসঅ্যালাউ হবে, মানে এক্সপেন্সটাকে মানবে না, ট্যাক্স অথরিটি মানবে না, এটা বলবে যে ইনকামটা আপনার হয় নাই। অ্যালাউয়েবল কি জিনিস, ডিসঅ্যালাউয়েবল কি জিনিস আমরা একটু পরে আরো ভালোভাবে জানবো। অ্যালাউয়েবল মানে হচ্ছে কি আর এটা মেনে নেওয়া, আমি যে খরচটা ক্লেম করেছি সেটা হ্যাঁ ঠিক আছে বলে নেওয়া। আর ডিসঅ্যালাউ মানে হচ্ছে আমি যে খরচটা ক্লেম করেছি সেটা মেনে না নেওয়া, মানে খরচটা মেনে না নেওয়া মানে হচ্ছে আমার ইনকামটা বেড়ে যাবে, খরচটা কি মেনে নেওয়া মানে হচ্ছে আমার ইনকামটা কমে যাবে। মানে ট্যাক্স অথরিটি বলতে আপনি যা ইনকাম করছেন ভালো কথা,
এই খরচটা আপনি দেখাইছেন, যে ফর্মালিটিস আপনার করার কথা ছিল আপনি করেন নাই, সো এই খরচটাকে আমি মানতেছি না, এটা আপনার জন্য ডিসঅ্যালাউড। ডিসঅ্যালাউ হওয়া মানে আমরা যে ইনকামটা দেখাইছেন সেটার সাথে যোগ হয়ে যাবে। আর অ্যালাউ মানে হচ্ছে কি, আমি যে খরচটা ক্লেম করেছি সেটা মেনে নিয়েছে, দ্যাট মিনস আমার এই খরচের সাথে আমি এই খরচ এই আয়ের সাথে খরচটা আমি অ্যাডজাস্ট করার সুযোগ দিচ্ছে, সেটা মেনে নেওয়া মানে হচ্ছে আমার ইনকামটা কমে যাচ্ছে। কমে যাওয়া মানে হচ্ছে আমাকে কম ট্যাক্স পরিশোধ করতে হবে। ঠিক লাইবিলিটির ক্ষেত্রে এরকম, 3 বছরের মধ্যে যদি কোনো লাইবিলিটি আমি আনপেড রেখে দিই, তাহলে ট্যাক্স অথরিটি বলতেছে এটা আপনার ইনকাম হিসেবে গণ্য হবে। ওকে, এনি কোয়েশ্চেন মোর? আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা আছে, আমি যদি কোনো বিজনেস ইনকাম ট্রিট করি, আমরা জেনেছিলাম কি জেনেছিলাম, 166 অনুসারে আমাদেরকে রিটার্ন দাখিল করতে হয়, 167 অনুসারে রিটার্নের পার্ট হিসেবে আমাদেরকে স্টেটমেন্ট অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস স্টেটমেন্ট দিতে হয়, 168 অনুসারে আমাদেরকে স্টেটমেন্ট অফ এক্সপেন্ডিচার এক্সপেন্স অ্যান্ড লাইফস্টাইল দিতে হয়, 169 অনুসারে আমরা ফর্মগুলো পাবো, 170 অনুসারে আমাকে কি করতে হবে, সেলফে রিটার্ন দিতে হবে, এবং সেলফ রিটার্নের সম্পর্কে মানে কি আপনার কি সেলফ রিটার্ন, সেলফ অ্যাসেসমেন্ট সম্পর্কে বলা আছে, এবং সেলফ অ্যাসেসমেন্ট সম্পর্কে বলা আছে 180-তে। ঠিক আছে, 173 অনুসারে আমি বলেছিলাম উইদিন দ্য ট্যাক্স ডের মধ্যে রিটার্ন দিলে ট্যাক্স ক্যালকুলেশন হবে। যদি ট্যাক্স ডের পরে যদি আমি রিটার্ন সাবমিট করি, তাহলে আমাকে 174 অনুসারে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। এটা আপনাদেরকে একটু রিভাইজ দিয়ে দিলাম, ঠিক আছে? আরো ঠিক আছে, তাহলে আমরা এই যে 180টা যখন আসলো, এইখানে কি দেখছি, 180টার ভিতরে বলতেছি কি, দ্বারা 180-এর অধীন রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে বছরে রিটার্ন দাখিল করা হয়েছে তার পরবর্তী 5 বছরের মধ্যে কোনো ব্যবসায়ী প্রদর্শিত প্রারম্ভিক মূলধনের পরিমাণ, প্রারম্ভিক মূলধনের যে কোনো পরিমাণের ঘাটতি ব্যবসা হিসেবে আয় হিসেবে গণ্য হবে। আচ্ছা, এটা একটু এক্সপ্লেন করি। যেমন আমরা ইন্ডিভিজুয়াল রিটার্ন করি, সাপোজ কেউ একজন ব্যক্তি 20 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে, দেখাইছে, ঠিক আছে? এখন বলতেছে কি, পরবর্তী 5 বছর পর্যন্ত ক্যাপিটালের ঘাটতি কখনো 20 লাখ টাকার নিচে নামা যাবে না। যদি নেমে যায় তাহলে তার সেটা বিজনেস ইনকাম হিসেবে ট্রিট করে দেবে। মানে আপনাকে এমন ভাবে প্রসেসটা করতে হবে, এমন ভাবে ফোরকাস্টিংটা করতে হবে, এমন ভাবে মেকানিজম করতে হবে, যে মেকানিজমের মাধ্যমে আপনি কখনো কি করতে পারবেন না, আপনার মানে আপনার যে স্বপ্নদিত যে ইনকাম আছে, মানে 20 লাখ টাকা যে আছে এর নিচে নামা যাবে না। যদি নেমে যান তাহলে সেটা আপনার বিজনেস ইনকাম হিসেবে গণ্য হবে। তাহলে আমরা কিভাবে পাইলাম, 6 পর্যন্ত পাইলাম যে এই হচ্ছে আমার বিজনেস ইনকাম, এবং অ্যানাদারলি আমরা পাইলাম যে কি, যদি থার্ড শিডিউলে কিছু ইনকাম আছে, যেমন সেই থার্ড শিডিউলে কি ইনকাম, নগদায়িত কিছু ইনকাম আছে, ওইখান থেকে পাইলাম। আরো একটা ক্যাপিটাল গেইন, রেভিনিউ গেইন পাইলাম, এবং ক্যাপিটাল গেইন পাইলাম, ঠিক আছে? আরো একটা ইনকাম আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে 180-এর অধীনে যদি আমি কোনো রিটার্ন সাবমিট করি, 5 বছরের মধ্যে যদি আমার ক্যাপিটালের ঘাটতি দেখা দেয়, সেটাই আমার জন্য কি বিজনেস ইনকাম হিসেবে ট্রিট হবে, ঠিক আছে? এবং আমার এখানে যদি কুরিন সম্পর্কে বলা আছে, ঠিক আছে? কুরিন মানে হচ্ছে কি, যেটা ঋণ, ঠিক আছে? যদি আমি প্রিভিয়াসলি কাউকে বকেয়া দিয়েছিলাম, সেই বকেয়াটা যদি কারেন্ট ইয়ারে যদি আমার রিয়েলাইজ হয়, সেটাও আমার এই বছরের বিজনেস আয় হিসেবে গণ্য হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ। ওকে, আচ্ছা, কতিপয় ব্যবসায়ের মুনাফা পরিগণনা। এখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে ইউজুয়াল, মানে রেগুলার বিজনেস। রেগুলার বিজনেস কিছু স্পেশাল বিজনেস আছে, যেমন বিমা বিমা বিজনেস, এটা হচ্ছে কি ইন্স্যুরেন্স যে কোম্পানি বিজনেস গুলো করে তাদের জন্য স্পেশালি একটা তফসিল আছে, সেটা হচ্ছে 4র্থ তফসিল, ঠিক আছে? তাহলে আমরা কয়টা তফসিল সম্পর্কে এখন জানলাম? তফসিল 1 সম্পর্কে জেনেছিলাম, সেখানে কি বলা ছিল? তফসিল 1-এ বলা ছিল, আপনার যদি স্পেসিফিক এরিয়া অনুযায়ী কোনো ইনভেস্টমেন্টে, অ্যাপার্টমেন্টে, জায়গাতে আপনি ইনভেস্ট করে থাকেন, আপনি যদি নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে থাকেন, অথরিটি আপনাকে এগুলো নিয়ে কোনো ডিস্টার্ব করবে না। এই ধরনের কথা রিলেটেড যে কথাবার্তাগুলো আছে, যে গল্প কাহিনীগুলো আছে, সেগুলো সবগুলো হচ্ছে তফসিল 1। তফসিল 2-তে কি বলতেছে? তফসিল 2-তে কিছু স্পেসিফিক ফান্ডের কথা বলা আছে, যেমন পিএফ ফান্ড 1925, বা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, সুপার এনিউশন ফান্ড, তারপরে হচ্ছে কি গ্র্যাচুইটি ফান্ড, তারপর হচ্ছে কি এনুইটি ফান্ড। এই ফান্ডগুলোর কথা বলা আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ডেফিনেশন টাইপস এর কি তফসিল, সেকেন্ড তফসিল। এবং তার তফসিলে আর কি বলতেছে, তার তফসিলে আপনাকে বলতেছে ডেপ্রিসিয়েশন, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, সেটা এগ্রিকালচারাল ক্ষেত্রে হোক, যে ডেপ্রিসিয়েশন বেনিফিটটা আমরা পাবো, সেই ডেপ্রিসিয়েশনটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব, রেট কিভাবে হবে, সেটা আমরা জানলাম। এবং 4র্থ তফসিল বলতেছে, এইবার বিমা বিজনেস যদি কেউ করে থাকে, বাংলাদেশে অনেকগুলো লাইফ ইন্স্যুরেন্স বলেন, নন লাইফ ইন্স্যুরেন্স বলেন, অনেক বিজনেস আছে,
সেই বিজনেসগুলো কিভাবে তাদের কি ট্যাক্স অ্যাসেসমেন্ট করবে সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত বলতেছে কোথায়, চতুর্থ তফসিল। এবং পঞ্চম তফসিলে বলতেছে কি, এই যে বিভিন্ন গ্যাস যেমন শেভরন বা বাংলাদেশ আরো যে কি গ্যাস যেগুলো আপনার মাইনিং প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য যে ট্যাক্স ডিটারমাইন করার যে তফসিল সেটা হচ্ছে ফিফথ তফসিল। এবং সিক্স তফসিলে আমরা শিখছিলাম 4টা পার্ট ছিল, কিভাবে ইনকাম পরিগণনা হতে আমরা বাদ দিব এবং কিভাবে ডোনেট করলে আমাদেরকে ছাড় পাওয়া যাবে এবং বিনিয়োগ কিভাবে করব, ঠিক আছে। এই রিলেটেড আমরা সিক্স তফসিল পর্যন্ত জানছিলাম। এবং সপ্তম তফসিলে আমাদের কি ছিল, এই যে ইকবাল ভাই একটু আগে বললেন, সেটা হচ্ছে স্পেশাল রেটস যেগুলো আছে, মানে ডিভিডেন্ড ইনকাম এবং ক্যাপিটাল গেইন ইনকাম এবং হচ্ছে লটারি ইনকাম, কিভাবে আমরা ট্যাক্স অ্যাপ্লিকেশন করব সেই বিষয়ে বিশদ আলোচনা আমরা করেছি অলরেডি, ঠিক আছে। এনি মোর কোয়েশ্চেন? আপনাদের কারো কোয়েশ্চেন? ফটকা, ফটকা কি জিনিস? আমরা শেয়ার মার্কেট সম্পর্কে সবার মোটামুটি আইডিয়া আছে। শেয়ার মার্কেট এটা আলহামদুলিল্লাহ এত পর্যায়ে গেছে যে কি খুব খারাপ অবস্থা। কোনো ব্যক্তি কর্তৃক কোনো ফটকা বা কারবার ব্যবসা পরিচালিত হলে তাহা উক্ত ব্যক্তির অন্যান্য ব্যবসা হইতে পৃথক ও স্বতন্ত্র ব্যবসা হিসেবে বিবেচিত হবে। আপনি যদি কোনো ফটকা ব্যবসা করেন, ফটকা ব্যবসা মানে হচ্ছে শেয়ার রিলেটেড বিজনেস, ঠিক আছে, ফটকাবাজি করেন, ঠিক আছে, যেহেতু ফটকা ব্যবসা করলে তাহলে তো ফটকাবাজি হবেন, তাই না? যদি ফটকাবাজি ব্যবসা করেন, ফটকাবাজি হন বা ফটকা ব্যবসা করেন, ঠিক আছে, এই ব্যবসাটা আপনার জন্য পৃথক ব্যবসা হিসেবে গণ্য হবে। দ্যাট মিনস এটা আপনি বিজনেস ইনকামের সাথে আমরা পড়বো, আরো সমন্বয়ের অনেকগুলো বিষয় আছে। যদি এই ব্যবসা যদি আপনি রেগুলার ব্যবসা হিসেবে ট্রিট করেন, ওখানে সমন্বয়ের কতগুলো, মানে আমার কোনো ব্যবসায় যদি লস হয় আমি অন্য ব্যবসায় অ্যাডজাস্ট করার সুযোগ আছে, এই ধরনের কিছু বিষয় আমরা জানবো। সেই জন্য এই ধরনের বিষয়টা এটা আলাদা করে দিচ্ছে। মানে বলতেছে আপনি যদি ফটকা ব্যবসা করেন তাহলে ফটকাটা সম্পূর্ণ পৃথক এবং স্বতন্ত্র ব্যবসা হিসেবে গণ্য হবে, আপনার রেগুলার ব্যবসায়ের সাথে এটা ইনক্লুড করতে পারবেন না। সাপোজ আপনার কাপড়ের ব্যবসা আছে, কাপড়ের ব্যবসার সাথে শেয়ারের ব্যবসা আপনি অ্যালাইন করতে পারবেন না, এটা সম্পূর্ণ আলাদা স্বতন্ত্র ব্যবসা হিসেবে গণ্য হবে। ক্লিয়ার? এরপরে আপনাকে শেখাচ্ছে সেটা হচ্ছে কি, ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন সমূহ। আমরা একটা ব্যবসা করতে গেলে কি করব, আমি সেল করব, সেলের এগেনস্টে কাঁচামাল কিনবো, ঠিক আছে, জায়গা ভাড়া নিব, ঠিক আছে, ভাড়া দিব, এন্টারটেইনমেন্ট দিব, মেরামত করব, বিদ্যুৎ দিব, গ্যাস দিব, ওয়াটার কি গ্যাস ওয়াটার ইন্স্যুরেন্স, ঠিক আছে, পরিবহন দিব, বিজ্ঞাপন দিব, কর্মীদের স্যালারি দিব, বিক্রয় কি যাতায়াত ভাতা দিব, ঠিক আছে, ইনসেনটিভ দিব, আপ্যায়ন দিব, গেস্টদেরকে খাওয়াবো, ইত্যাদি 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 ইত্যাদি, ঠিক আছে। এগুলোর সাথে আমার তৃতীয় তফসিল সাপেক্ষে আমার নগদায়িত ক্ষতি যেটা বললাম সেটাও আসবে। তৃতীয় তফসিলে যেটা নগদায়িত ক্ষতি সেটা লাভ যেটা সেটা ইনকাম হিসেবে আসবে, আর নগদায়িত ক্ষতি যেটা আছে সেটা ব্যবসায়িক লস হিসেবে যাবে। ইনকামটাও যেমন ব্যবসায়িক ইনকাম, লসটাও ব্যবসায়িক ইনকাম হিসেবে ট্রিট হবে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি রিলেটেড আমরা এগুলো জানি। এখানে আরো বলতেছে কি, WPPF যারা পিএলসি তে জব করেন বা বুঝেন পিএলসি, ওদের WPPF যদি শ্রম আইন অনুসারে যদি কি করে আপনার WPPF থাকে, ঠিক আছে, এক্ষেত্রে এটা 5% পর্যন্ত অ্যালাউ করতেছে। এটার একটা চেঞ্জ আছে, চেঞ্জটা হলো এরকম, পদেও একটা পরিশোধ এবং পদের মধ্যে পার্থক্য আছে। পদেও মানে হচ্ছে কি, আমি কি করেছি, মানে পেয়েবল করেছি, মানে আমার এখনো পরিশোধ হয় নাই, ঠিক আছে। এখানে ঠিক আছে, পরিশোধ এবং পদেয়ের মধ্যে একটা পার্থক্য আছে। এখানে বলতেছে কি, আইনে পরিপত্র রিসেন্ট পরিপত্র বলতেছে আপনি যদি কোনো বিজনেস ইনকাম করলেই আপনাকে কি করতে হবে, 5% কি বিফোর ট্যাক্স আপনাকে কি করতে হবে, WPPF ফান্ডে জমা রাখতে হবে, ঠিক আছে। জমা রাখলাম, ঠিক আছে, জমা রাখলেই হয়ে যাবে। আগে একটা পরিশোধের কথা বলা ছিল, মানে পরিশোধ করলেই এটা কি অ্যালাউয়েবলের কথা বলা ছিল। এবার বলতেছে না, আপনি পরিশোধ করেন বা না করেন 5% আপনি ওই ফান্ডে ট্রান্সফার করলে এটা আপনার জন্য বিজনেস এক্সপেন্সেস হিসেবে ট্রিট হবে। ওকে, আমরা এটা আসলে জানতে পেরেছি বিষয়টা কি, আরো জানবো, ঠিক আছে। এ বিষয়ে এতটুকু পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? আপনারা কি বুঝতে পারতেছেন? প নাম্বারটা একটু যদি বলা যেত, বুঝিনি। এই যে প নাম্বার WPPF এর যে কথাটা বলেন এটা। হ্যাঁ, এটা কি জিনিস? না, WPPF এর বিষয়টা আবার একটু যদি এটা ট্যাক্সেশন হ্যাঁ, আবার একটু যদি WPPF বলেন, হচ্ছে এটা আবার একটু বলুন। ইনকাম হলে কোম্পানি, ঠিক আছে, যারা
এই শ্রম আইন অনুসারে এই ফান্ডটা করেছে, ইনকাম হলে আপনাকে 5% হলে এটা সর্বোচ্চ 5% হিসেবে আপনি কি বিজনেস এক্সপেন্স হিসেবে ট্রিট হবে। এটা হচ্ছে প্রথম কথা। এখানে পরিশোধ করা হোক বা না হোক, এটা আপনাকে ইরেসপেক্টিভ অফ পেমেন্ট আপনাকে 5%, ম্যাক্সিমাম 5% আপনি বিজনেস এক্সপেন্স হিসেবে ট্রিট হবে। এর চেয়ে বেশি যদি পরিশোধ করেন তাহলে সেটা ডিসঅ্যালাউ হবে, ইনকাম হিসেবে ট্রিট করে দিবে। ঠিক আছে, ওকে। এরপরে এই যে এতক্ষণ যে গল্পটা আপনাদের সাথে শুরুতে একটু করেছিলাম, আমি এখানে আছে দেখেন, এই যে থার্ড তফসিল, তৃতীয় তফসিলে কি বলা ছিল, আমাদের ডেপ্রিসিয়েশন যে রিলেটেড ডেপ্রিসিয়েশন গুলো আছে সেগুলো আমরা কিভাবে পাবো, রেট কত, সেটা ক্রাইটেরিয়া কি, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা একটু আগে একটু ভূমিকা পড়ে ফেলেছি অলরেডি। ঠিক আছে, এখানে আবার দেখা যাচ্ছে এগুলো কি ব্যবসা হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজন, এগুলোকে বলতেছে বিশেষ বিয়োজন। বিশেষ বিয়োজন মানে হচ্ছে কি সাধারণ অর্ডিনারি সবার জন্য যে ডেপ্রিসিয়েশন সেটা আমি পাবো। ঠিক আছে, এটা আমার জন্য একটি বিশেষ বিয়োজন হবে। প্রাথমিক অবচয়গুলো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি, তাহলে তার তফসিলে গেলে আমার একটু কষ্ট কম হবে। এখন কষ্টটা হয়ে গেলে, যেমন সাধারণ ভাবে আমি যেটা সবার জন্য যেটা আপনার যেটা প্রযোজ্য সেটা হচ্ছে সাধারণ ভাতা, সাধারণ অবচয় ভাতা। ঠিক আছে, প্রারম্ভিক অবচয় ভাতা সরকার বলতেছে যে কিছু কিছু মেশিনারি প্লান্ট বিল্ডিং যদি আপনি কি করেন কিনেন, এই স্পেসিফিক গুলোতে আমি আপনাকে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশনের সুবিধা দিব। ইনিশিয়াল মানে হচ্ছে প্রারম্ভিক, সবগুলোতে না। কোথায় দিবে সেটা আমরা পড়বো থার্ড শিডিউলে। তাহলে এটার সাথে এটার পার্থক্যটা কি, সাধারণের সাথে প্রারম্ভিকের সাথে পার্থক্য কি? সাধারণ সবার জন্য, সব সব ক্লাসের মধ্যে এই যে ডেপ্রিসিয়েশনের বিভিন্ন ক্লাস আছে, আপনারা কোনো অ্যাকাউন্ট যদি দেখে থাকেন সেখানে দেখবেন বিভিন্ন ধরনের ক্লাস, যেমন আসবাবপত্র, তারপর হচ্ছে প্লান্ট এন্ড মেশিনারি, কম্পিউটার এন্ড ইকুইপমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ সবার জন্য যে রেট থার্ড শিডিউল যেটা আছে ট্যাক্স ডেপ্রিসিয়েশন ওই রেট অনুসারে অ্যাপ্লিকেবল হবে। কিন্তু এই যে প্রারম্ভিক ডেপ্রিসিয়েশন এটা বলতেছে স্পেসিফিকলি কি কিছু বা প্লান্ট এন্ড মেশিনারি আছে এবং বিল্ডিং আছে, শুধু এই দুই ক্ষেত্রে আপনি প্রারম্ভিক ডেপ্রিসিয়েশনের কি নিতে পারবেন, বেনিফিটটা নিতে পারেন। কিভাবে নিব আমরা থার্ড শিডিউলে শিখবো। ত্বরান্বিত অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন, কিছু মেশিনারিজ আছে যেগুলো বলতেছে কি মানে তাড়াতাড়ি কি হয়ে যাবে, বেনিশ হয়ে যাবে। সেক্ষেত্রে নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনাকে অ্যাক্সেলারেটেড মানে দ্রুত গতিতে সাথে আপনাকে কি ডেপ্রিসিয়েশন সুবিধা দিলে সেটা হচ্ছে কি অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন এটা বলে দিই, অ্যামোর্টাইজেশন হচ্ছে মনে করেন কোনো একটা এক্সপেন্সকে আপনি কি করেছিলেন, বিজনেস এক্সপেন্স হিসেবে ট্রিট করছেন। ঠিক আছে, এখন এটা কোনো কারণে দেখা যাচ্ছে এটা ক্যাপিটাল ইন নেচার অফ ক্যাপিটাল, এটা আসলে বিজনেস রিলেটেড এক্সপেন্সেস না, এটা আসলে কি, তাহলে কি এটা হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল রিলেটেড। সেক্ষেত্রে বলতেছে এটা আপনি অ্যামোর্টাইজ করতে পারবেন, অ্যামোর্টাইজ রেটটা আমাকে ওখানে দেওয়া আছে। ঠিক আছে, এবং গবেষণা এবং উন্নয়নের ব্যয়ের কিছু পার্থক্য, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের পার্সেন্টেজ দেওয়া আছে তার শিডিউলে, সে অনুসারে আমরা এগুলো পাবো, অ্যালাউন্স গুলো পাবো। এগুলো হচ্ছে আমার বিশেষ বিয়োজন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার বিশেষ বিয়োজন। আমরা কি জিজ্ঞেস করতে পারি কয়টা বিয়োজন আছে, বিশেষ বিয়োজন ওই 5টা আপনি লিখে দিবেন। ঠিক আছে, এটা আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরো থার্ড শিডিউলে জানবো। এখন আমাদের কি একটু প্রাথমিক আইডিয়া নিলাম। ঠিক আছে, ধারা 51 অনুযায়ী অনুমোদিত কুরিন, আমরা কুরিন সম্পর্কে এত কিছু জানবো না, এখানে অনেক পড়ালেখা আছে, অত কিছু পড়ালেখার দরকার নেই। কুরিন মানে হচ্ছে যেটা, যে টাকাটা ব্যাট হয়ে গেছে, যেটা আমি আসলে রিয়েলাইজ করতে পারবো না, যে টাকাটা আমার আসলে ল্যাপস হয়ে যাওয়ার সম্ভাবনা 99%, যেটাকে আমাকে আমরা কুরিন হিসেবে চিনি। ঠিক আছে, মানে যে যে ঋণটা আমার ব্যাট ঋণ হয়েছে, মানে যেটা আমি রিকভারেবিলিটি পার্সেন্টেজ হচ্ছে অলমোস্ট 100%। ওকে, এই যে ধারা 52 এবং 53 অনুযায়ী এটা আমরা বললাম, এটা একটু অলরেডি আমি এক্সপ্লেইন করে ফেলেছি। সেটা হচ্ছে কি আপনার আপনার যদি মনে করেন আমার ইন্টারেস্ট এক্সপেন্স আছে, আমি কারো কাছ থেকে লোন নিছি, লোনটা শুধু আমি কি পেয়েবল করে যাচ্ছি, মানে কি লাইবিলিটি বাড়াচ্ছি, আমি পেমেন্ট দিচ্ছি না। সেক্ষেত্রে বলতেছে যে এবারে চেঞ্জটা বলতেছে আপনি শুধু পেয়েবল বাড়াবেন, আপনি লাইবিলিটি বাড়াচ্ছেন, যদি না আপনি পেড না করেন তাহলে সেটা আপনার জন্য ডিসটেন্সিং কি ডিসঅ্যালাউ হবে। যতটুকু পেড করবেন ততটুকু আপনার জন্য কি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, পেড না করলে আপনি অ্যালাউয়েবল ফ্যাসিলিটি পাবেন না, আপনাকে ট্যাক্স ধরা দিবে। ওকে, এই যে কুরিনের জন্য ব্যয়, এটা আমরা একটু পড়বো। কুরিন মানে হচ্ছে কি, এটা আমরা অলরেডি বলেছি আইএস অনুসারে আমাদেরকে এটা কুরিন হিসেবে ডিক্লেয়ার করতে হবে, এবং সেটা যে ক্ষেত্রে যেভাবে হয় সেভাবে হবে। কুরিন মানে হচ্ছে কি, যে ঋণটা আমার কুরিন হয়েছে, যেটা আমার অলরেডি ব্যাড ডেপ্ট হয়ে গেছে। ওকে,
এরপরে দেখেন সুদ পরিগণনার বিষয়, এগুলো আমরা অলরেডি কি ডিসকাস, এই বিষয়গুলো কি আমরা অলরেডি কি ডিসকাস করে ফেলেছি। যদি আপনার কোনো এই সুদ পরিগণনার ক্ষেত্রে একই কোনো প্রবলেম হয়, এটা আমাকে বলবেন, এবং চেঞ্জ গুলো কোথায় হয়েছে সেটা আপনাদেরকে এখন লিঙ্ক করা দিব। সুদ কি অনুমোদনের ক্ষেত্রে বিশেষ সীমা, এটাও আমরা কি এই যে অলরেডি ডিসকাস করে ফেলেছি, ঠিক আছে। তাহলে সেটা আমরা পরিপত্রের সাথে একটু অ্যালাইন করব, ঠিক আছে। এরপর বলছে বিয়োজন অনুমোদনের সাধারণ শর্তাবলী। সাধারণ শর্তাবলী কি? এটা কি? কোন আয় বর্ষে এই অধ্যায়ের অধীন এইরূপ কোন ব্যয় যদি বিয়োজন হিসেবে অনুমোদিত হয়, তাহা সম্পূর্ণ এবং আংশিক ভাবে কোন পরিসম্পদের প্রতিনিধিত্ব করে, তাহা হইলে উক্ত পরিসম্পদ বাবদ ওই আয় বর্ষে আর কোনো বিয়োজন অনুমোদন হবে না। এটা কি জিনিস? কোন আয় বর্ষে এই অধ্যায়ের অধীন এইরূপ কোন ব্যয় যদি বিয়োজন হিসেবে অনুমোদিত হয়, বিয়োজন হিসেবে অনুমোদিত হলে, ঠিক আছে, এটা বিয়োজন। এবং কি বিয়োজন আমি যদি একবার খরচ হিসেবে ক্লেম করি, তাহলে এটা তো আমার ওই সম্পত্তির জন্য আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে না, যে কোনো একটা হবে, হয় ক্যাপিটাল না হলে রেভিনিউ। মানে হয় আপনাকে ব্যয় হিসেবে গণ্য করতে হবে অথবা সম্পত্তি হিসেবে গণ্য করতে হবে, আপনি দুইটা করতে পারবেন না, ঠিক আছে। এক্ষেত্রে এই যে বলতেছে এগুলোর একটু কি মানে আপনি কখন ক্যাপিটাল ইনকাম এবং কখন রেভিনিউ ইনকাম। ক্যাপিটাল মানে হচ্ছে নর্মালি অ্যাসেট রিলেটেড ইনকাম, সরি অ্যাসেট রিলেটেড ক্যাপিটাল ব্যয়, যেটা হচ্ছে অ্যাসেট রিলেটেড, এবং যেগুলো হচ্ছে ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য হয়, সেগুলো হচ্ছে রেভিনিউ রিলেটেড। আপনি যদি কোনো ব্যয়কে যদি রেভিনিউ রিলেটেড ট্রিট করেন, তাহলে সেটাকে ক্যাপিটাল হিসেবে আর ট্রিট করা যাবে না, ক্যাপিটাল হিসেবে ট্রিট করলে রেভিনিউ হিসেবে ট্রিট করা যাবে না। এই কথাটা এখানে বলা আছে। 55 আপনাদেরকে বলেছি প্রথমেই, 55 হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এইটা যদি আপনি না বুঝেন, আপনি সবসময় প্রতি পদে পদে আপনাকে বিপদে পড়তে হবে। এটা কি আসলে? কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদন না হওয়া, দ্যাট মিনস আপনাকে একটা সিলিং এর ভিতরে ফেলে দিল, আপনাকে একটা ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে দিল। আপনি যে বলছেন একতক্ষণ আপনার বিজনেস ব্যয় হিসেবে আপনি বিজনেস আয়ের সাথে ব্যয়টা অ্যাডজাস্ট করতে পারবেন, মানে আয় থেকে ব্যয় বাদ দিয়ে আপনার মুনাফাটা নির্ধারণ হবে, যেটা আমরা শিখেছি, ঠিক আছে। এর সাথে যোগ হবে ক্যাপিটাল গেইনটা গেইনে চলে যাবে, যদি বিজনেস ইনকামে যদি কোনো রেভিনিউ গেইন থাকে সেটা যোগ হবে, কোনো নগদ আয় ক্ষতি যদি লাভ ক্ষতি হয় সেটা অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। এটা আমরা জানতে পেরেছি, এগুলো অ্যাডজাস্ট হবে। এখন বলতেছে কি, এই যে ব্যয় যে আমি করব, আমি ব্যয় যে চার্জ করব, এই ব্যয়টা চার্জ করার জন্য আমাকে কিছু ক্রাইটেরিয়া দিছে। এই ক্রাইটেরিয়া গুলো যদি আমি না মানি, তাহলে আমার এখানে পেনাল্টি, এগুলো আমার ডিজালাও হয়ে যাবে। ডিজালাও মানে হচ্ছে কি, আমি করেছি ব্যয়, সেটা আমার আয় হিসেবে গণ্য হবে, ঠিক আছে। এখানে কিছু বলতেছে কি, প্রথম নম্বরে বলতেছে হচ্ছে পার্ট 7 মানে হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স রিলেটেড। যদি এই সপ্তম পার্টে যদি কোনো খাতের এগেনস্টে ট্যাক্স ডিডাকশন করার কোনো যে প্রভিশন থেকে থাকে, সেইটা যদি আমি মেনটেন না করি, তাহলে এই ব্যয়টা আমার অনুমোদিত ব্যয় হিসেবে গণ্য হবে না, দ্যাট মিনস এটা ডিজালাও হয়ে যাবে, ঠিক আছে। এবং কোনো ফার্ম মানে হচ্ছে পার্টনারশিপ ফার্ম এবং অ্যাসোসিয়েশন অফ পার্সন, ব্যক্তি সংঘ, ঠিক আছে, কোনো অংশীদারকে, ঠিক আছে। আমরা যখন পার্টনারশিপ ফার্মের ইনকামটা দেখবো, তখন আমরা বুঝতে পারবো কোনো ফার্মকে, কোনো ব্যক্তি সংঘ সদস্যকে যদি কোনো সুদ দেয়, বেতন দেয়, কমিশন দেয়, পারিতোষিক দেয়, এগুলো সবগুলো কি আপনাকে ডিজালাও করে দিতে হবে, মানে এই খরচগুলো আপনার জন্য অনুমোদনযোগ্য নয়। ওকে, শেয়ার হোল্ডার পরিচালককে যদি কোনো কমিশন দেয়, সেটাও অনুমোদনযোগ্য নয়, ঠিক আছে। পারকুইজিট, আমরা যখন সেকশন 32 পড়েছিলাম, পারকুইজিট সম্পর্কে বিশদ আলোচনা করেছি। পারকুইজিট মানে হচ্ছে কি, কোন কোন গুলো পারকুইজিট হবে। পারকুইজিটের সংজ্ঞা আমরা পড়েছিলাম সেকশন 32-এ। পারকুইজিট নামে একটা ওয়ার্ড আছে। পারকুইজিট মূলত হচ্ছে বেনিফিট। ওখানে বলছে কি কি বেনিফিট গুলো দিলে আপনার পারকুইজিট হিসেবে গণ্য হবে। মানে এখানে একজন ব্যক্তি, সাপোজ আমি একটা প্রতিষ্ঠানে বড় পজিশন হোল্ড করি, আমাকে সরকার একটা গাড়ি দিল, একটা বাড়ি দিল, ঠিক আছে, আমাকে কনভেন্স ফ্যাসিলিটি, কনভেন্স অ্যালাউন্স, ঠিক আছে, আমার ইন্স্যুরেন্স, আমার এন্টারটেইনমেন্ট সবকিছু বেয়ার করে, ঠিক আছে। এখানে বলতেছে যে কি পারকুইজিট হিসেবে কি কি আসবে কি কি আসবে না, সেটা আমরা সেকশন 32-তে শিখেছিলাম। আমি তারপরে একটু রিকেপ করে দিই। মনে করেন আমি যদি মনে করেন এজ এ এমপ্লয়ি হিসেবে কোম্পানি থেকে আমি কি পাবো, আমি বেসিক স্যালারি পাবো, আমি কনভেন্স অ্যালাউন্স পাবো, আমি হাউস রেন্ট অ্যালাউন্স পাবো, ঠিক আছে, আমি একটা গাড়ি পাবো এখানে, ঠিক আছে। এবং আমার ওভারটাইম থাকবে, আমার ইনসেনটিভ বোনাস থাকবে, আমার ফেস্টিভ্যাল বোনাস থাকবে, ঠিক আছে। এগুলোর মধ্যে বলতেছে কি পারকুইজিট হিসেবে আপনার গণ্য করতে পারবেন না।
কয়টাকে গণ্য করতে পারবে? মূল বেতন, ঠিক আছে, তারপরে হচ্ছে মূল বেতন, উৎসব বোনাস, ওভারটাইম, তারপরে হচ্ছে আপনার উৎসব বকেয়া ভাতা, বেতন। এবং 4টা ফান্ডে যে টাকাগুলো, 4টা ফান্ড কিরকম, গ্র্যাচুইটি ফান্ড, পিএফ ফান্ড, তারপরে হচ্ছে কি সুপারএনুয়েশন ফান্ড, ঠিক আছে, এই ফান্ডে যে টাকাগুলো দিবে সেগুলো ছাড়া বাকিগুলো আমার জন্য সবসময় পার্কিট হিসেবে গণ্য হবে। আমরা যদি 32টা একটু দেখি ওখানে কি বলা ছিল আর এখানে কি বলছে, আমরা রিলেট করতে পারবো, পার্কিউজিটি ডেফিনেশনটা দেখাবো প্রয়োজন বোধে। কোন একটা সময় পার্কিউজিটি আসলে কিভাবে ক্যালকুলেশন হয় আমি একটা স্লাইড আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তাহলে পার্কিউজিটি এটা বুঝলাম, সব বেনিফিট গুলো আমরা যোগ করব, কোন বেনিফিট গুলো আমার পার্কিউজিটি হিসেবে অন্তর্ভুক্ত হবে না সেটা বাদ দিয়ে সব বেনিফিট যোগ করব। সব বেনিফিট যদি আমাকে যোগ করে 10 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আমাকে সুবিধা দিতে পারবে। যদি আমাকে 10 লাখ টাকার উপরে যদি সুযোগ সুবিধা দেয়, এটা আমার জন্য ডিসঅ্যালাউ হবে, মানে আপনি 10 লাখ টাকার উপরে কাউকে বেনিফিট দিতে পারবেন না। যদি দিই তাহলে সেটা আমার জন্য ডিসঅ্যালাউ হবে অ্যাড হয়ে একজন। যাবে। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে কি, এটা এই যে 10 লাখ টাকার যে সিলিং, এটা হচ্ছে আমার একজনের জন্য, ঠিক আছে, এটা জন হিসাব করতে হবে। ওকে, তাহলে আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে রয়্যালটি লাইসেন্স ফি, কারিগরি সেবা, কারিগরি কৌশল, এগুলো সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। কোথায় জেনেছি? সেকশন 26-এ মনে হয়, যতটুকু মনে পড়ে, ঠিক আছে, আমরা জেনেছি এগুলো কি জিনিস, একটু করে আবার দরকার হলে দেখবো, ঠিক আছে। স্কোপ অফ বিজনেস, স্কোপ অফ ইনকামের মধ্যে আমরা দেখেছিলাম এগুলো। আচ্ছা, এগুলো বলতেছে কি, এটা খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাদেরকে দেখতে হবে। রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি সেবা ফি, কারিগরি কৌশল বাবদ ফি, কারিগরি সহায়তা ফি, স্পর্শাদিত সম্পত্তির ব্যবহার বাবদ নির্বাহকৃত সমপ্রকৃতির অন্য কোন ফি বাবদ মোট ব্যয় সমষ্টির ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রদর্শিত নেট মুনাফার সর্বোচ্চ 10% পর্যন্ত আপনাকে অ্যালাউ করবে। আপনি 20% যদি আপনি কি খরচ করেন, তাহলে বাকিগুলো আপনার এখানে কি হবে? ডিসঅ্যালাউ হবে। এই সেকশন অনুযায়ী আপনাকে বলতেছে কি, ডিসঅ্যালাউ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? আপনাকে এক্সপেন্স করতে পারবেন, লিমিট করে দিছে, মানে এই সিলিং এর বাইরে চলে গেলে আপনার জন্য সেটা ডিসঅ্যালাউ, মানে ব্যয়টা আয় হয়ে যাবে। এরপরে আমরা যদি কোনো বাংলা ফরেন কোম্পানি যদি হয়ে থাকি, ফরেন কোম্পানির সাবসিডিয়ারি যদি হয়ে থাকি, হেড অফিসের জন্য আমার যে ব্যয়, সেটা সর্বোচ্চ আমার ডিসক্লোজ কি, ব্যবসায়ী আর্থিক বিবরণীতে প্রদর্শিত নিট ব্যবসায়ের 10% হবে। মানে এই সিলিং এর বাইরে আমরা চাইলেও কি করতে পারবো না, ব্যয় করতে পারবো না, ঠিক আছে। আমরা যেহেতু কি করি, অ্যাজ এ বিজনেসম্যান আমাকে চায়নায় যেতে হয়, আমেরিকায় যাইতে হয়, ইউকে তে যাইতে হয়, ব্যবসা করতে গেলে আমাকে বিভিন্ন জায়গায় ভিজিট করতে হয়। আইন বলতেছে যে কি, আপনি ভিজিট করেন, কোনো সমস্যা নেই, আমরা ব্যবসায়িক সম্প্রসারণের উদ্দেশ্যে আপনি বিদেশে যান। বিদেশে গেলে আপনার এই যে বিদেশে যাওয়ার ব্যয়, ভ্রমণ ব্যয় খাতে আপনাকে টোটাল যে টার্ন ওভার তার কি 0.5%, ঠিক আছে, 0.5%, টার্ন ওভারের 0.5% আপনি যে টার্ন ওভার দেখাবেন, ম্যাক্সিমাম 0.5% আপনি ফরেন ট্রাভেল ট্যুর হিসেবে আপনি কি এনজয় করতে পারবেন। এর চেয়ে যদি বেশি হয় তখন আপনাকে কি করবে, ডিসঅ্যালাউ করে দিবে, দ্যাট মিনস ইনকাম হিসেবে ট্রিট করবে। কিভাবে করবে আমরা আজকে দেখবো সেটা। ওকে, এরপরে আরেকটা বলতেছে কি, আপ্যায়ন ব্যয়। আপ্যায়ন ব্যয় বের করার জন্য একটা টেকনিক আছে, পার্সেন্টেজ আছে। এই পার্সেন্টেজ এখানে বলতেছে প্রথম 10 লাখ টাকা পর্যন্ত 4% এবং পরবর্তী টাকার উপরে 2%। এটা আপনাকে বের করতে হলে আমরা টেকনিকটা দেখবো কিভাবে বের করে। আপনাকে স্পেসিফিকলি অনেক খাতের আয়ের মধ্যে বিজনেস কি খাতের আয়টা বের করতে হবে। অনেক খাতের আয় থেকে শুধু বিজনেস খাতের ইনকামটা বের করব। বিজনেস খাতের কি ইনকামটা বের করে আমরা সেটার উপরে কি করব, 0.4%, 10 লাখ টাকা পর্যন্ত, এবং বাকি টাকার উপরে 0.2% আমরা এন্টারটেইনমেন্টের উপরে কি পাবো, বেনিফিট পাবো। যদি আমরা এর চেয়ে বেশি করে থাকি তাহলে সেটা ডিসঅ্যালাউ হয়ে যাবে, ইনকাম হিসেবে ট্রিট হবে। কিভাবে হবে সেটা আমরা সামনে গেলে পরিপত্রের যে অঙ্কগুলো আছে, নির্দেশিকার যে অঙ্কগুলো আছে, আমরা সেখানে দেখলে বুঝতে পারবো আসলে এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা কিরকম। আচ্ছা, ফ্রি স্যাম্পল, যেমন আমরা ফার্মাসিউটিক্যালস আছে, আমাদের ফুড কনজিউমার আছে, ঠিক আছে, এই ধরনের বিজনেস গুলোতে বেশিরভাগ কি করতে হয়, ডাক্তারদেরকে স্যাম্পল দিতে হয়, ঠিক আছে। স্যাম্পল না দিলে ওনারা ওষুধগুলো লিখেন না, ঠিক আছে, বা আপনার স্যাম্পল না দিলে ওষুধগুলো লিখবে না, বা আমরা বেশি সেল করতে পারবো না। সেজন্য সরকার বলতেছে আপনি ফ্রি স্যাম্পল দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনাকে একটা সিলিং করে দিছে, এই সিলিং এর বাইরে আপনি যেতে পারবেন না। যদি যান আপনার সেটা কি হয়ে যাবে,
ইনঅ্যাডমিসেবল হয়ে যাবে, আপনার ইনকাম হয়ে যাবে। ঠিক আছে, এই সেটা কিভাবে বলতেছে, ব্যবসায়িক টার্নওভার হিসাব করছে, ব্যবসায়িক টার্নওভারের 5 কোটি টাকা পর্যন্ত 2%। আরে আপনাকে কি করবে, এই বেনিফিটটা দিবে। আর একটা সিলিং দিচ্ছে, ব্যবসায়িক টার্নওভার 5 কোটি টাকার অধিক, তবে 10 কোটি টাকার অধিক নয়, সেক্ষেত্রে আপনাকে 1% পর্যন্ত আপনি কি করবে, আপনাকে আপনি ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউট করতে পারবেন। ব্যবসায়িক টার্নওভার যদি 10 কোটি টাকার অধিক হয়, তখন আপনি 0.5% পর্যন্ত আপনার কি করতে পারবেন, আপনার আপনার ফ্রি স্যাম্পল হিসেবে আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন। ঠিক আছে, এর বাইরে যদি আপনি ডিস্ট্রিবিউট করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে কি, এগুলো ডিসঅ্যালাউ হয়ে যাবে। আপনার মানে এক্সপেন্সটা করেছেন, আপনার জন্য এটা ইনঅ্যাডমিসেবল হয়ে যাবে। ইনঅ্যাডমিসেবল হয়ে যাওয়া মানে হচ্ছে কি, আপনার ইনকামটা বেড়ে যাওয়া। ওকে, এরপরে এটা একটা টাইপস এর হিসাব জানলাম। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি এরকম হবে, খাদ্য প্রসাধনী ও সুগন্ধির ক্ষেত্রে এই ধরনের কি টার্মস দিছে, 5 কোটি টাকা পর্যন্ত 1%, ঠিক আছে, 10 কোটি টাকা পর্যন্ত 0.5%, এবং 10 কোটি টাকার উপরে হলে 0.25% আপনাকে দিবে। তাহলে কয়টা ইন্ডাস্ট্রি পাইলাম আমরা? আমরা প্রথমে পাইলাম ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয়টা পাইলাম খাদ্য, ঠিক আছে, ফুড প্রসাধনী পাইলাম তৃতীয়টা। এর বাইরে তো আরো যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, কথার কথা, ঠিক আছে, এর বাইরেও আরো সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে বা অন্যান্য আদার যে ইন্ডাস্ট্রি গুলো আছে। সেক্ষেত্রে বলতেছে কি, আপনি ফ্রি স্যাম্পল হিসেবে 0.5% ডিস্ট্রিবিউট করতে পারবেন, বা 0.25 বা 0.1% ডিস্ট্রিবিউট করতে পারছেন। এগুলো আপনাকে সিলিং দিচ্ছে। এই সিলিং যখনই আপনি অ্যাকসেপ্ট করবেন, তখন এই খরচটা আপনার জন্য এক্সপেন্স হিসেবে ট্রিট হয়ে যাবে। আরো বলতেছে কি, এটা হচ্ছে কি আপনার কি, এগুলো হচ্ছে ফ্রি স্যাম্পল, আপনি স্যাম্পল দিবেন। স্যাম্পলের বাইরে আপনি কি বিজ্ঞাপন করতে হতে পারে, আপনি সেটা সবসময় বিজনেস টার্নওভারের কি, বিজনেস টার্নওভারের 0.5% আপনি বিজ্ঞাপন হিসেবে খরচ করতে পারেন। যদি 0.5 এর উপর বেশি যান, তখন সেটা আপনার জন্য কি হবে, বিজনেস ইনকাম হিসেবে ডিসঅ্যালাউ হবে। ঠিক আছে, আচ্ছা। আরো বলতেছে কি, আপনাকে কোম্পানিতে হোয়াট এভার অ্যামাউন্ট কোনো কর্মচারীকে যদি আপনি বেতন দেন, ঠিক আছে, সেটা কি 1 টাকা হোক 100 টাকা হোক, আপনাকে ব্যাংকিং চ্যানেলে দিতে হবে। ব্যাংকিং চ্যানেলে যদি না দিয়ে থাকেন, তাহলে সেটা আপনার জন্য কি ডিসঅ্যালাউ হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনি যদি কোনো জায়গা ভাড়া নেন ব্যবসার জন্য, সেটা 1 টাকাও যদি ভাড়া হয়, অবশ্যই ফর্মাল চ্যানেল, দ্যাট মিনস ব্যাংকিং চ্যানেলে আপনাকে সেটা পেড করতে হবে। যদি ব্যাংকিং চ্যানেলে পেড না করেন, সেটা আপনার জন্য ডিসঅ্যালাউ হয়ে যাবে। কাঁচামাল বাবদ যদি আপনি কাঁচামাল কিনেন, এখানে সরকার আপনাকে একটু ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। ম্যাক্সিমাম আপনি 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশে পরিশোধ করতে পারবেন। ঠিক আছে, আপনি 5 লাখ টাকা পর্যন্ত কি কি ক্যাশে পরিশোধ করতে পারবেন। ঠিক আছে, এবং এই যে ট ড ঢ, ঠিক আছে, ব্যতীত অন্যান্য সকল প্রকার ব্যয়ের ক্ষেত্রে আপনি 50,000 টাকা পর্যন্ত কি ব্যাংকিং চ্যানেলে না করে ক্যাশে করতে পারবেন। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে কি, টতে কি বলছে, টতে আপনাকে বলছে কি, এই যে কর্মচারীর বেতন, ঠিক আছে, কর্মচারীর বেতন আপনাকে 1 টাকা হলেও ব্যাংকে দিতে হবে। ঠিক আছে, তারপরে ঠতে কি বলছে, আপনি ভাড়া যদি নেন, অবশ্যই ভাড়াটা কি ব্যাংকে পরিশোধ করতে হবে। আর একটা কি বলছে, ড বলছে কি, কাঁচামাল ব্যতীত 5 লক্ষ টাকা আপনি ক্যাশে করতে পারেন। এই ছাড়া আপনার বিজনেসে যদি কোনো ব্যয় করে থাকেন, সেই ব্যয়টা যদি 50,000 টাকা এক্সিড না করলে আপনি ক্যাশে করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে সবগুলো ফর্মাল চ্যানেলে পরিশোধ করতে হবে, ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে হবে। এই যে আমরা যেটা বললাম 264, হ্যাঁ আমরা একটু ভুলে গেছিলাম, আমরা 261 পড়াইছিলাম করদাতা নিবন্ধন কি, করদাতা কিভাবে নিবন্ধন নিবে, কিভাবে রেজিস্ট্রেশন বাতিল করবে, এবং 264-তে 43টা খাত কি 43টা বা 51টা খাত ছিল। সেই খাতগুলোকে ম্যান্ডেটরিলি আপনাকে রিটার্ন দিতে হবে, তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন নিতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছে, ধারা 264 এর দফা 25, 26, 28, 29 ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা, এখানে বলতেছে এই যে ধারাগুলো আছে, যাদের রিটার্ন প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, যাদেরকে রিটার্ন দাখিলের প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা আছে, তাদেরকে আপনি যদি কোনো পেমেন্ট দেন, সেই পেমেন্টে যদি আপনি এই যে ওরা যে রিটার্ন দিছে, সেই রিটার্নটা মানে এটার অ্যাকনোলেজমেন্ট যদি আপনি না দেখেন, না নেন, আপনি যদি সেটা অ্যাপ্লিকেশন না করেন, তাহলে সেই খরচটা আপনার জন্য ডিসঅ্যালাউ হয়ে যাবে। মূলধন প্রকৃতির এটা তো স্বাভাবিক ডিসঅ্যালাউ হবে, এবং এটার উপর আমি বলছি, যদি মূলধন প্রকৃতির কোনো খরচ আপনি যদি এখানে চার্জ করে দেন, তাহলে সেটা কি হয়ে যাবে, ডিসঅ্যালাউ হয়ে যাবে, এবং সেটার উপর আপনাকে ওই যে অ্যামোর্টাইজেশনের সুযোগ দিবে। এটা আমরা তার শিডিউলে পড়বো।
ঠিক আছে? যে কোনো প্রকার দায় যাহা সুনির্দিষ্ট, যে কোনো দায় যাহা সুনির্দিষ্টভাবে নিরূপিত নয়, এটা মানে এখানে ব্যাপার আছে সুনির্দিষ্টভাবে, মানে এখানে কোনো প্রভিশনের কোনো হিসাব আসবে না। আপনাকে প্রভিশন করলে হবে না, আপনাকে কি করতে হবে, সুনির্দিষ্টভাবে নিরূপিত হতে হবে, মানে কোনো প্রভিশন আপনার জন্য কি হবে না। আরেকটা বিষয় বলে রাখি, এখানে আইএফআরএস অনুসারে লিসের যে অ্যাকাউন্টিং, লিস আইএফআরএস 17, ঠিক আছে, আইএফআরএস 17 মনে হয়, ভুলে গেছি, হোয়াটএভার। এখন লিসের যে সিস্টেম, এই সিস্টেমে আপনি অ্যাকাউন্ট ফর করবেন আইএস অনুযায়ী, ঠিক আছে, কিন্তু ট্যাক্স অথরিটি আপনাকে বলছে যে আপনি অত কি যাই করেন না কেন, আপনি যা লিজ পেমেন্ট দিচ্ছেন সেটাই আপনার জন্য কি হবে, অ্যাডমিজেবল এক্সপেন্সেস হবে, ঠিক আছে, যাই পেমেন্ট দিচ্ছেন, ঠিক আছে। এখানে কি বলছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড মোতাবেক কোনো পরিসম্পদের রাইট অফ ইউজ বাবদ দাবিকৃত কোনো অবচয়, পাতা, ওষুধ বিয়োজন, ঠিক আছে, এটা আপনার জন্য কি হবে না, অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার হবে না। দ্যাট মিনস এখানে এই খাতে আপনার যদি আপনি অ্যাজ ইউজুয়ালি অ্যাকাউন্টিং যদি মেনটেন করতে চান, ফাইন্যান্সিয়াল রিপোর্ট যদি আপনি করেন, দেখবেন যে অ্যাকাউন্টসে আপনার ইন্টারেস্ট এক্সপেন্স থাকবে, ঠিক আছে, আপনার প্রিন্সিপাল পেমেন্ট থাকবে। তাই এইখানে বলতেছে যদি এই ধরনের নেচার যদি আপনার যদি হয়ে থাকে, রাইট অফ ইউজ অ্যাসেটের জন্য আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, তাহলে ইন্টারেস্টও চার্জ করছেন, ডেপ্রিসিয়েশনও চার্জ করছেন, এটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট অনুযায়ী, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অনুযায়ী ঠিক আছে। কিন্তু ট্যাক্স রিপোর্টিং অনুযায়ী বলতেছে কি আপনি এটা করেছেন বাই খরচটা ঠিক আছে, কিন্তু আমি এগুলো সবগুলো আপনাকে অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করবো না। শুধু ট্রিট করব কোনটা, যে পেমেন্টটা আপনি ক্যাশে পেমেন্ট দিচ্ছেন, ওই ক্যাশ পেমেন্টটাই আমি আপনাকে অ্যালাউ করবো। সেজন্য এখানে বলতেছে কি, মানে আমরা কোথায় বলতেছি, যেগুলো ডিসঅ্যালাউ মানে সিলিং দিছে, এই সিলিং এর বাইরে আমি যেতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, শুধু যেটা আমি পেমেন্ট দিছি এই পেমেন্টটাই আমার জন্য অ্যাডমিসেবল অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হবে। আচ্ছা, ইম্পেয়ারমেন্ট ল, ইম্পেয়ারমেন্ট মানে হচ্ছে কি একটা লস আছে ফাইন্যান্সিয়াল টার্মস অনুসারে, ইম্পেয়ারমেন্ট করছি আমি কি, এই ইম্পেয়ারমেন্ট অনিষ্টজনিত ক্ষতি, এটা বলছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট অনুযায়ী আপনি যদিও এটাকে অ্যাকাউন্ট ফর করতে পারেন, এক্সপেন্স হিসেবে ট্রিট করতে পারেন, কিন্তু ট্যাক্স বলতেছে আমি এই খরচটা আমরা মানি না, এটা সম্পূর্ণ কি ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস, মানে এটা আপনাকে এটা করার সুযোগই দিব না। বোর্ড কর্তৃক অনুমোদিত তহবিল প্রদত্ত, আচ্ছা সরি, অনুমোদিত বোর্ড যে প্রেসক্রাইব যে সেক্টর গুলো বলেছে, এর বাইরে যদি আপনি যদি ডোনেট করেন, বলতেছে যে কি আপনার জন্য এটা কি হবে না, ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স হয়ে যাবে। বোর্ড আপনাকে বলতেছে বা আইন আপনাকে বলতেছে সেকশন 72(3) অনুযায়ী আপনাকে প্রেসক্রাইব যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যে বুকস অফ অ্যাকাউন্টস এর যে কথা বলেছে, সেটা যদি আপনি মেনটেন না করেন, তাহলে এক্ষেত্রে যদি কোনো খরচ করে থাকেন, এই খরচটা আপনার জন্য কি হবে, ইনঅ্যাডমিসেবল হবে আন্ডার সেকশন 55 অনুসারে। ওকে, আপনারা বুঝতে পারছেন? জি ভাই। ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস, জি ভাই। বুঝছেন, এইখানে ধৈর্যর বাদ যদি কেউ মনে করেন যে আমি এতক্ষণ বলতেছি, কষ্ট কিন্তু আমার হচ্ছে, ঠিক আছে, আমি এই যে আপনাদের প্রত্যেকটা বিষয় আমি তো আসলে রিডিং করে করে পড়াচ্ছি না, এগুলো তো আমার এক্সপেরিয়েন্সের উপরে পড়াচ্ছি, ঠিক আছে, মানে আপনারা চেষ্টা করেন মানে আমার কথাগুলো একটু অ্যাবজর্ব করার জন্য বা একটু বোঝার জন্য, আশা করি প্রবলেম হবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। এই যে সেকশন 55 আমরা কি পড়লাম এতক্ষণ, স্পেশালি আমাকে একটা সিলিং দিয়ে দিল, এই খাতে এইভাবে খরচ করলে আপনি সুবিধাটা পাবেন না, এটা হচ্ছে কি, মানে কমপ্লিট একটা নেগেটিভ সেকশন। নেগেটিভ সেকশন মানে হচ্ছে কি, আপনাকে রেসপেক্টিভ যে কথাগুলো বলছে এর বাইরে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। দ্যাট মিনস এটা আপনার জন্য অ্যালাওয়েবল না, মানে এই ফেসিলিটি পাওয়ার জন্য আপনাকে ক্রাইটেরিয়া যেগুলো সেট করে দিচ্ছে, রেসপেক্টিভ ক্রাইটেরিয়া আপনাকে মানতে হবে, আদারওয়াইজ আপনার এই খরচগুলো কি হবে না, অ্যালাওয়েবল হবে না। তাহলে সেগুলো আমরা জানলাম। আজকের পরিপত্র মানে যেটা আপডেটেড পরিপত্র, সেক্ষেত্রে কিছু চেঞ্জ আছে, সেটা আমরা একটু জানবো, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা এই সেকশনটা দিয়ে এখান থেকে একটু জায়গা চলে যাই, বিশেষ আয় পরিগণনা। এই যে সেকশন 55 এর মেনটেন করতে গিয়ে, মানে এটা কমপ্লাই করতে গিয়ে কোনো খরচ যদি আপনার ডিসঅ্যালাউ হয়ে থাকে, মানে আপনার যদি আপনি ফুলফিল করতে না পারেন, আপনি ব্যর্থ হয়ে যান, মানে যেটা আপনার সিলিং এর বাইরে পড়ে গেল, সেই ক্ষেত্রে যদি কেউ বলতেছে কি এটা আপনার বিজনেস স্পেশাল ইনকাম হিসেবে গণ্য হবে, মানে আপনাকে বলতে 55 এ এই ক্রাইটেরিয়া আপনাকে মানতে হবে,
এখন আপনি ক্রাইটেরিয়া না মানার কারণে কোনো যদি নন কমপ্লায়েন্স করে ফেলেন, ঠিক আছে, যেটা নন কমপ্লায়েন্স করছেন সেটা আপনার জন্য বিশেষ ব্যবসা হিসেবে পরিগণিত হবে, ঠিক আছে। এবং আরো বলতেছে আপনার বিশেষ ব্যবসা আয়ের, মনে করুন সাপোজ আপনি গার্মেন্টস ব্যবসায়ী, ঠিক আছে, গার্মেন্টস ব্যবসায়ীর জন্য আমরা ওই দিন রেট করেছিলাম 10% এবং 12%। যার লিড সার্টিফিকেশন থাকবে সে 10% কি করবে, আপনার রেট এনজয় করবে। কোনো কারণে এই যে 55 যে কথাগুলো বলেছে, এই কথাগুলো যদি সে কোনো কারণে মেনটেন করতে না পারে, তখন তার জন্য 12% যে রেট সেটা প্রযোজ্য হবে না, তার জন্য রেটটা 27% বা 25% বা যে রেগুলার রেট, যার জন্য যেটা রেগুলার রেট সেটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছি? 55 এমন একটা সেকশন যেটা আপনাকে মানতে হবে। কোনো কারণে যদি রিডিউসড ট্যাক্স রেট এনজয় করে দেয় এরকম কোনো প্রতিষ্ঠান যদি এগুলো পালন করতে ব্যর্থ হয়, তার জন্য রিডিউস রেট অ্যাপ্লিকেশন না হয়ে 55তে যেগুলো ডিসঅ্যালাউ হলো, এই ডিসঅ্যালাউয়েন্সের জন্য রেগুলার রেট অ্যাপ্লিকেবল হবে। এনি কোয়েশ্চেন? বিষয়টা কি বুঝতে পারছেন? কেউ একজন বলেন তো দেখি, আমি যে কথাটা সামারি করলাম বলেন, আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? বিষয়টা ভাই এরকম যে সেকশন, কি ভাইয়া? হ্যাঁ, কেউ একজন বলতে চাচ্ছেন, বলেন। আমি বলেছি, আর একটু খেয়াল করেন, তারপর প্রশ্নটা করিয়েন। সেটা হচ্ছে 55তে যেগুলো আমি ইরেগুলার হয়ে যাব, দ্যাট মিনস আমি কমপ্লাই করতে পারছি না, ওখানে কিছু খরচ তো পাবো, যে আমি ক্রাইটেরিয়ার বাইরে চলে গেছি। এই যে ক্রাইটেরিয়ার বাইরে চলে গেছি, যত টাকা আমি বাইরে চলে গেছি, এটা বলতেছে কি আমার স্পেশাল বিজনেস ইনকাম হিসেবে গণ্য হবে। এই স্পেশাল বিজনেস ইনকাম হিসাবে যে অ্যামাউন্টটা পাইলাম, সেটা যদি মনে করেন আরএমজি গার্মেন্টস সেক্টরের কোনো রেট অ্যাপ্লিকেশন করে, তার ট্যাক্স রেট হচ্ছে 12% ধরলাম, ঠিক আছে। সে যদিও বা তার ট্যাক্স রেট 12% আমাকে সুযোগ দিল, 55তে যেগুলো ডিসঅ্যালাউ হলো, সেই ডিসঅ্যালাউ গুলো আমার 12%-এর জন্য ডিসঅ্যালাউ হবে না, সেটা 27% রেট অ্যাপ্লিকেশন হবে। মানে আমাকে ফ্যাসিলিটিটা বাদ দিবে। আমি 12% আমি বলতে পারবো না ভাই আমার 55তে ডিসঅ্যালাউ হয়েছে, ঠিক আছে, আমার ট্যাক্স রেট এগুলোর উপর 12.5% করে নেন, বা 12% করে নেন, বা 10% করে নেন, এটা আমি বলতে পারবো না। আইন বলতেছে আপনার ট্যাক্স রেট ঠিক আছে 12%, আমি মানলাম, কিন্তু আপনাকে কিছু সত্য দিছিলাম 55তে, এই সত্যগুলো আপনি পরিপালন করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং যেগুলো যতটুকুর জন্য ব্যর্থ হয়েছেন ততটুকুর জন্য আপনাকে 27% হারে ট্যাক্স দিতে হবে। আপনি 12% দিয়ে পেতে পারবেন, এটা ধরনের কোনো সুযোগ নেই। এখন ক্লিয়ার? তার মানে ভাইয়া যেসব বিজনেসের ক্ষেত্রে 12% ট্যাক্স, হ্যাঁ, তারাও যদি এর মধ্যে পড়ে যায় যে ওরা ওই নিয়ম মানতে পারে নাই 55-র মধ্যে, তাহলে হ্যাঁ। ওরা ওদের ওই যেগুলা মানতে পারে নাই ওই ইনকামের উপর আপনার 27% হারে হবে, তাই তো? হোয়াট এভার 27% হতে পারে, আমরা তো আরো রেট করেছি, তার জন্য যেটা রেগুলার রেট সেটাই প্রযোজ্য হবে। আমরা 27.5% বললে কাউকে ফিক্সড করে দেওয়া, আমরা কাউকে ফিক্সড করবো না, ঠিক আছে। তার জন্য যেটা রেগুলার রেট, ঠিক আছে, সেই রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। আশা করি সাম আপ, ঠিক আছে? বিষয়টা বুঝছেন আপনারা? ক্লিয়ার? মানে মানে তার কি হলো ভাইয়া বিজনেসের যে জন্য যে পার্সেন্টেজ, হ্যাঁ, সেই পার্সেন্টেজ অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, তার জন্য মনে করেন আমরা আরো রেট সম্পর্কে জানতে পারবো, পরিপত্র পড়লে জানতে পারবো। এই পর্যন্ত আমরা তার বিজনেস রেটের জন্য অতটুকু জানলাম, রেগুলার যে রেট ওটাই তার জন্য অ্যাপ্লিকেশন হবে। ওকে, এনি মোর কোয়েশ্চেন? আমাদের কি কারো কোয়েশ্চেন আছে? এই স্লাইডে কারো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আমি এই স্লাইডটা ক্লোজ করতেছি, আমি একটু পরিপত্রে যাচ্ছি। আমি বলেছি আপনাদেরকে ল পড়াচ্ছি, ওয়েল এন্ড গুড। যে পরিপত্র যে চেঞ্জ গুলো আছে, আপনারা হয়তো শুনতে বোর হয়েছেন কিনা আমি জানি না, মানে আজকে যে পড়াটা পড়াইছি, ঠিক আছে, আমি মনে করি এই যে 1.5 ঘন্টা সময় আমি নিছি, ঠিক আছে, কিন্তু অনেকগুলো বিষয় আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। মানে প্র্যাকটিক্যাল বা বলেন বা থিওরিটিক্যাল বলেন, এগুলো আপনাদেরকে আমি চেষ্টা করছি বুঝে দেওয়ার জন্য। এবার একটু চেঞ্জ গুলো আমি একটু জাস্ট একটু দ্রুত যাব, ঠিক আছে।
আপনাদের সেকশন গুলো মানে কোথায় কোথায় চেঞ্জ হয়েছে, এই যে পড়ালাম, আপনারাও যে আপনাদের সামনে বই আছে, ঠিক আছে, বা আপনাদের বাসায় বই আছে, এটা দেখবেন। তাহলে আমি একটু চেঞ্জের দিকে যাই, কেমন? ওকে, জি আমরা তাহলে 40 থেকে আজকে 56 পর্যন্ত ক্লিয়ার করলাম। এরপরে আমি একটু দেখি, উম, এই মিন্টু, মিন্টু ভাই, মিন্টু হোসেন, মিন্টু ভাইয়া, মিন্টু ভাইয়া, মিন্টু ভাই কথা বলছেন না কেন? সিএমএ ভাই, সিএমএ ভাইয়া, মিন্টু ভাইয়া, কথা বলছেন না। আচ্ছা, হোয়াট এভার। এই জাহিদ ভাই, কি অবস্থা আপনার? কি ভাই, আপনারা কথা বলছেন না কেন? ওকে, তাহলে আমরা আরেকটা বিষয়তে যাব। আসসালামু আমরা আলাইকুম। আজকে হ্যাঁ, হ্যালো আব্দুল্লাহ ভাই। এই আপনি কি আপনি কয়টা কয়টা নাম ইউজ করতেছেন? আপনি কি ইউজার কাউকে দিয়েছেন আমার আইডি, আমার না না লিংক? না না না, আমি হচ্ছে ল্যাপটপে আপনার স্লাইড গুলো দেখতেছি আর মোবাইলে আর কি শুনতেছি, মোবাইলে ওকে, হেডফোন দিয়ে শুনতেছি, মানে দুইটা না, দেখি একই নাম নাম না না, একই, এটা বাট বলছি কেন আইডি জানেন? দুইটা। আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন কিনা জানি না, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, বুঝছেন? আমি কিন্তু আপনাদের না জন্য বুঝতেছি। পরিশ্রম করতেছি, অন্তত না না, পক্ষে আমার আমি ওই যে আমার ল্যাপটপে একটু সাউন্ড একদমই কম, হ্যাঁ, এই জন্য আচ্ছা, ওকে, মোবাইলে করে আমি এই স্লাইড বিষয়টা গুলো একটু বড় বলি। করে দেখতেছি। কারণ আপনারা যদি মনে করেন হেডফোন ফ্রিলি, ইউজ মনে করুন। করেন আপনাদেরকে আমি লিংক দিছি, ঠিক আছে, আপনাদের প্রতি আমার একটা বিশ্বাস আছে, আস্থা আছে, ঠিক আছে, আপনারা আমার জি পেইড গেস্ট, ঠিক আছে, আপনারা কষ্ট করে টাকা দিয়ে আমার কাছ থেকে পড়তেছেন, কষ্ট করে বাইরের কাউকে আমার লিঙ্কটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, আপনারা আমরা কি সেটাই হ্যাঁ, সেটাই, আপনি আমাদের উপর জি রিলাই করেন, তো সেক্ষেত্রে হ্যাঁ, আমরা সেটা অবভিয়াসলি এটা আমি কেন আপনাদের উপর ইয়ে রিলাই করবো, ঠিক করতেছি। আছে। এটা উচিত না, কারণ আমি তো কষ্ট করতেছি আপনাদের জন্য, ঠিক আছে, এটা হ্যাঁ, বাইরের এথিক্যালের কেউ দিক দিয়ে এনজয়, এটা কারোরই উচিত না। হ্যাঁ, এটা হ্যাঁ, কারোরই এটা উচিত না। আনএথিক্যাল প্র্যাকটিস অনেকে করে থাকে। আমি লিঙ্কটা রাইট। পাইছি, সুন্দর করে আমি আরেকজনকে শেয়ার করে দিলাম, এটা আনএথিক্যাল। মানে এটার জন্য তো আমি এটা আপনাকে তো দেখতেছি ধরেন, না। এই ক্ষেত্রে ধরেন এরকমের আমাকে অনেকেই নক দিচ্ছে যে ভাই লিঙ্কিং পাওয়া যাবে কিনা, আমি বলছি না, এটা আসলে একবারে আনএথিক্যাল, এটা কখনোই সম্ভব না, কারো হ্যাঁ, উচিতও না। প্রফেশনালি আনএথিক্যাল, প্রফেশনালি আনএথিক্যাল। ওকে, আমরা সবাই প্রফেশনাল, আমরা কোনো না কোনো প্রফেশনাল বডির সাথে আছি, মিশে আছি, এই হ্যাঁ, দিক দিয়ে আসলে আমাদের অন্তত স্ট্রিক্টলি থাকা উচিত, ঠিক আছে। কারণ আমি আপনাদেরকেও প্রায় সময় বলি, আমি 2 টাকা টাকা পাইলে তো আপনারা তার বেখুশি হবেন না, কথার কথা, ঠিক আছে। রাইট রাইট, হ্যাঁ। না ওকে, তাহলে আমরা আজকে আরেকটা বিষয়তে যাই। আপনারা কাইন্ডলি যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে বলবেন, আমি অলওয়েজ রেডি, ঠিক আছে, আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। আমি যাব আজকে পরিপত্র 83 পৃষ্ঠা। ওকে, তাহলে আমি এখানে করি পরিপত্র, পেজ 23 পৃষ্ঠা, 101। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ যে ডিসকাশনটা করলাম, আমি মনে করি, আই হোপ সো, আমি আমার যেটা জানা দরকার মানে আপনাদেরকে যেটা জানানো দরকার, এট বেস্ট আমি আপনাদেরকে বিজনেস যে ইনকাম কম্পিটিশন করবেন, ডিটারমাইন করবেন, চেষ্টা করছি এট বেস্ট দেওয়ার জন্য, ঠিক আছে। এখন আপনারা আরেকটু বিষয় দেখেন, সেটা হচ্ছে এই যে বিশেষ বারাকাতে আগে আমরা এতক্ষণ যা পড়লাম, এই যে দেখেন, ব্যবসা হতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ সংক্রান্ত ধারণা, আমরা 40 থেকে পড়া শুরু করছি না, এই যে 46-এ চেঞ্জ আসছে, ঠিক আছে, চেঞ্জটা কি আমরা মূল লাইনে পড়ে আসছি, ঠিক আছে, যেহেতু আমার পুরাতন সব কপি, এরপরে নতুন আপডেটেড কপি যদি আমরা ক্যাম হাতা নিয়ে থাকেন, এই আপডেটেড গুলো অলরেডি আপনার কি বইতে উঠে আসছে, ঠিক আছে। এখানে আসলে কিছু ক্রয় মানে কিছু স্পেসিফিক শব্দ চেঞ্জ করছে, মানে এটার অর্থ কি বুঝাইছে এখান থেকে বলা আছে, ঠিক আছে। এই যে সুদ পরিগণনার ক্ষেত্রে যে কথাটা আমি আপনাদেরকে শেয়ার করেছি, মানে সুদ শুধু আমি ইন্টারেস্ট চার্জ করব কিন্তু আমি পেমেন্ট দিচ্ছি না, সেক্ষেত্রে কি হবে? ফাইল ওপেন হয় নাই। ফাইল ওপেন হয় নাই? কি বলেন, এতক্ষণ পরে না বললে ভাই। হবে? আমি তো ধরে নিছি আরো ফাইল আপনারা দেখতেছেন অলরেডি। ওকে, এখন দেখা যাচ্ছে, জি দেখতেছেন? জি ভাই হ্যাঁ দেখতেছি। আচ্ছা, ইন্টারেস্টের যে পেইড এর যে ইস্যুটা আমি বললাম যে আমি আমার
বিজনেস ইনকামের সাথে আমার ইন্টারেস্ট এক্সপেন্সটা চার্জ করতেছি, ওকে, এখন এটা আমি পরিশোধ করতেছি না, ঠিক আছে, পরিশোধ না করলে এটা হবে না। এখানে বলতেছে কি আপনি শুধু পেমেন্ট না দিবেন, পেয়েবল করে করে আপনার কি লাইবিলিটি বাড়াবেন, এক্ষেত্রে হবে না, আপনি যা পরিশোধ করছেন তাই অ্যালাউ হবে। এতক্ষণ যা পড়া এসেছি এটা কিন্তু আমি আগে ডিসকাস করে ফেলছি, বুঝছেন? এই যে অঙ্ক যেগুলো আছে এইখানে আমি এতক্ষণ যা আপনাদেরকে চেষ্টা করেছি বোঝানোর জন্য, এই যে আইএস অনুসারে আপনাকে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, 73 অনুসারে আপনাকে কি করতে হবে, আপনার চার্টার অ্যাকাউন্টেন্টের কি সিগনেচার লাগবে, ডিবিসি নিতে হবে, এগুলো বলছি না, এগুলো সবগুলো এখানে আছে, ঠিক আছে? এই যে এই কথা, যে কথাগুলো আমি ওদিকে বলে আসছি সেগুলো আবার এখানে রিপিটেটিভলি আছে। এখন ওইদিকে তো আপনার মানে পুরাতন কি আইনে ছিল, এখানে কিছু আপডেট হয়েছে, আপডেটটা আপনারা পরিপত্রই হচ্ছে সর্বশেষ আপডেট, এর উপর কোনো আপডেট নেই, বা রেসপেক্টিভ এসআরও গুলো এত বেশি এসআরও নাই, সুতরাং ধরে নিতে পারেন যে এটা আপডেটেড। এই আপডেটেড ইনফরমেশন গুলো আপনারা একটু গ্র্যাব করে নেবেন, এগুলো অলরেডি আমি আপনাদেরকে কি এখানে আলোচনা করে ফেলছি, কথা বুঝছেন? এই যে 5% যে ইয়ে আছে, এই যে বললাম পদে অর্থ এক জিনিস, পেমেন্ট পরিশোধ একটা জিনিস, এটাও তো আপনাদেরকে ডাব্লিউপিএফ এর যে কন্ট্রিবিউশন 5% যে কন্ট্রিবিউশন, এই যে এই কন্ট্রিবিউশনটা পেমেন্ট করুক বা না করুক এটা ব্যাপার না, আমি এটা অ্যাকাউন্টসে আছে, সুতরাং 5% আমি কি করে ফেলছি, প্রভিশন করতেছি, সুতরাং এটা আমার জন্য কি অ্যাপ্লিকেবল, মানে এটাই আমি বেনিফিট পাবো ম্যাক্সিমাম 5%। আবার এর উপর গেলে ওই যে ডিজালাও হয়ে যাবে 55-তে, তখন আমাকে 56-তে আবার কি হয়ে যাবে, স্পেশাল বিজনেস ইনকাম হয়ে যাবে, রিডিউস রেট এনজয় করলে আমার রেগুলার কি রেট এটার জন্য অ্যাপ্লিকেশন হয়ে যাবে, ঠিক আছে? এই যে এক্সপেন্সের যে অনুমোদন যোগ্যতা, ঠিক আছে, এখানে আমরা পড়েছি 55-তে অনেকগুলো কি আছে ইয়া ছিল, আপনার খাত ছিল, যেই খাতের ক্রাইটেরিয়া ফুলফিল না করলে এগুলো স্পেশাল বিজনেস ইনকাম হয়ে যাবে। এইখানে এবার একটা চেঞ্জ আসছে, চেঞ্জটা হচ্ছে কি, এই যে চেঞ্জটা কি, আপনার লিস্ট পেমেন্ট তাই এবার শুধু কি অ্যাপ্লিকেশন মানে অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার হবে, এটা বললো, এটা আমরা তো ডিসকাস করে ফেলছি অলরেডি। মানে রাইট অফ ইউজ অ্যাসেট মানে এটা এমন একটা আইএফআরএস মানে আইএস 16 অনুসারে বলতেছে আইটার উপর আমি অবচয় ভাতা পাবো অ্যাজ পার টাইট শিডিউলে, মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অনুযায়ী, এবং ইন্টারেস্ট এক্সপেন্সটা আমি ফাইন্যান্সিয়াল এক্সপেন্স হিসেবে চার্জ করব, ঠিক আছে? ট্যাক্স বলতেছে শুধু ভাই আমি এত কিছু বুঝি না, আপনি যেটা লিস্ট পেমেন্ট দিচ্ছেন ওটাই আমার জন্য কি অ্যাডমিটেবল, বাকিগুলো ইনঅ্যাডমিটেবল, এটা আমরা বুঝলাম, ঠিক আছে? এই যে বিশেষ বিজনেস, এই যে 56-তে আমাদেরকে শিখাইছিল, এই যে জুলিয়াফু আমাদেরকে সাম আপ করেছিলেন 55-তে, যদি আমরা ক্রাইটেরিয়া মেনটেন করতে না পারি, যে আইনগুলো যে খাতগুলো আমরা মেনটেন করতে না পারি 56-তে, সেগুলো সবগুলো বিজনেস স্পেশাল বিজনেস ইনকাম হিসেবে গণ্য হবে। এখানে একটা ক্রাইটেরিয়া এবার সেট করে দিচ্ছে, ক্রাইটেরিয়াটা কি, ওই যে মূল আইনটা নিবেন আপনার দফা দ, ঠিক আছে, দফা দ, এবং বন্ধনীর পরিবর্তে এই কি বিয়াগুলো ইউজ করছে, নিচে এসে সেটা জাম আপ করতেছে, মানে স্পেসিফিকলি আপনাকে দ ধ দন্ত ন, এখানে নাম্বার গুলো ক্রোনোলজিক্যালি আপনাকে কি করতেছে দেখেন, দফা, এই যে গ ঘ ত দ দন্ত ন, ঠিক আছে, বন্ধনের মধ্যে স্থাপিত হবে। আমি আপনাকে একটু সাম আপ করে দিই, তাহলে বিষয়টা সহজ হবে, মানে এগুলো আপনার পড়লে বুঝবেন। মনে করেন এখানে এবিসিডি থেকে 20টা গেছে, 20 নাম্বার পর্যন্ত গেছে, বলে যে ঠিক আছে এগুলো আপনি নন কমপ্লাই করছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এ থেকে জেড পর্যন্ত যতটা হয় ততটা ডিজিট পর্যন্ত গেছেন, মানে আপনার জন্য এগুলো ক্রাইটেরিয়া গুলো যদি নন কমপ্লায়েন্স করেন আপনার স্পেশাল বিজনেস ইনকাম হিসেবে গণ্য হবে বলে আমরা জানতে পরে আসছি। এইবার আইনে বলতেছে যে না ভাই আপনাকে অত কষ্ট দেব না, তাহলে কষ্ট কতটুকু দিব, ওইখান থেকে 5টা কি সিলেক্ট করছো, এ জেড এ জি এইচ ওয়াই, কয়টা বললাম আমি, এ জি এইচ ওয়াই, 4টা সিলেক্ট করলাম। শুধু এই 4টা যদি আপনি না মানেন তাহলে আপনার জন্য এটা স্পেশাল বিজনেস ইনকাম হবে, সবগুলোর জন্য হবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনি মানেন নাই, ঠিক আছে, আপনি 20টা মানেন নাই, ঠিক আছে, 20টার মধ্যে আপনার শুধু 5টা স্পেশাল বিজনেস ইনকাম হবে, আর গুলো এমনি অ্যাজ ইউজুয়াল কি ডিসঅ্যালাউ হবে। বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা বুঝেন না মনে হয়? আবার একটু বলবে। আমি 20টা মানি নাই, ঠিক আছে, টোটাল কত হলো, এবিসিডি কয়টা, অ্যালফাবেট কয়টা, আমাদের একটা টেস্ট নিই, অ্যালফাবেট কয়টা, 26টা। 26টা, আমি 26টা মানি নাই,
আইন বলতেছে আপনি 26টা মানেন নাই, ওয়েল এন্ড গুড, ডিজালাও হয়েছে, কোনো সমস্যা নেই। ডিজালাও হলে ফাঁসি, যা হবে হবে, রেট ট্যাক্স যা হবে হবে হোক গা। এটা স্পেশাল বিজনেস ইনকামে ক্রাইটেরিয়া ফেলার জন্য আপনাকে বলতেছে শুধু এখান থেকে 5টা আপনার জন্য স্পেশাল ইনকাম হবে। তার মানে 20টার মধ্যে শুধু 5টা স্পেশাল ইনকাম হবে, বাকিগুলো ডিজালাও হয়েছে, যা হবে হোক গা। এটা মানে কি? এটা মানে হচ্ছে কি, ও আপনাকে ওই যে রেগুলার রেটে নিয়ে যাওয়ার সুযোগটা সে পেল না। এই যে 20টার মধ্যে 5টায় যদি ডিজালাও স্পেশাল ইনকামই নিয়ে যাই, ওই 5টার উপরে রেগুলার ইনকাম আপনাকে ট্যাক্স করতে পারবে, আর 15টার উপরে আপনাকে 12% বা 10% অনুসারে ট্যাক্স দিতে হবে। আপনি পার পেয়ে যাচ্ছেন, মানে আপনাকে একটা সুযোগ দিল। ভাই মানান নাই, ভালো কথা, 20টার মধ্যে 5টা আপনাকে স্পেশাল ইনকামে থাকবেন, আর বাকিগুলো ওই 12% দিয়ে আপনি পার পেয়ে যাবেন। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। এই যে এই রিলেটেড আপনার কোথায় অঙ্কগুলো কোথায় দিচ্ছে, আপনার পরিপত্রতে দিছে অঙ্কগুলো কিভাবে করবেন। এই যে দেখেন, রয়্যালটি, বিদেশ ভবন, আপ্যায়ন ভবন, ফ্রি স্যাম্পল, প্রচারণা, কাঁচামাল বাবদ, ঠিক আছে, এগুলো এই অঙ্কটা ধরে নেন ইনকাম ট্যাক্স পরিপত্র এবং আয়কর নির্দেশিকা থেকে কোনো না কোনো 1-2টা অঙ্ক আপনি পেয়ে যাবেন, মাথায় এটা রাখেন। মানে এই অঙ্ক যেগুলো আছে এগুলো আপনি অবশ্যই অবশ্যই সলভ করবেন। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই একটা অর্থায়ন 24-এর মাধ্যমে আয়কর আইন 2023 ধারা 56 উপধারা, কারণ আমরা ফিনান্স আয়কর আইন 2023 যেখানে পড়ছি সেখানে কিন্তু আমরা শুধু 56টা পড়ছি, বা এখানে উপধারা দফাগুলো ছিল না। সেক্ষেত্রে ফিনান্স অ্যাক্ট 24-এর সাথে একটু লিঙ্ক করে দিবেন, এটাকে 24-এ পাওয়া যাবে দফাগুলো? না না, এখানে আপনাকে এই যে আমরা চেঞ্জ গুলো আসে, অ্যাজ এ কমার্স ব্যাকগ্রাউন্ড, অ্যাজ এ লয়ার হিসেবে আমাকে বুঝতে হবে আমার ইনকাম ট্যাক্সের সব চেঞ্জ গুলো আসবে ফাইন্যান্স অ্যাক্টে। কথা বুঝতে পারছেন? ফাইন্যান্স জি। অ্যাক্টে, ফাইন্যান্স, এই যে অর্থ আইনের মাধ্যমে যে কি বলতেছে, ইনকাম আয়কর আইন 2023 এর ধারা, এই চেঞ্জটা আসছে কোথায়? আসলে মূলত ইনকাম ট্যাক্স আইনে। সেটা কিভাবে আসছে? ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে আসছে। তাহলে ধারা তো এগুলো কার? এগুলো সবগুলো কি আইনের দ্বারা, মানে আমরা যেটা পড়তেছি এটার দ্বারা, এটা অর্থ আইনের দ্বারা না। বিষয়টা বুঝছেন? আমি মূলত ভাই ওই দফাগুলো কোথায় আছে সেটাই ধরতে চাচ্ছি, দফা আচ্ছা, কোনগুলো একটু মেনশন করতে পারেন? এর 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 উপধারা 1 উল্লেখিত দফা 10 নম্বরে যান। এই যে আমি যেটা পড়াইছিলাম কোথায়, ওই যে 55-তে, 56-তে, 56 তো আমরা ভাই শুধু এক 56-তে না, এটা এর এ 55 ভাইয়া। 55-তে এগুলো 55-তে হবে। এর উপধারা 1 উল্লেখিত দফা, এখানে আমি বলি, ওই যে এটা কি আমি ধারা বা বইতে নাকি? আমি ক্লিয়ার করতেছি। এখানে ব্যাপার হলো, একে আমাকে বলছে কোনগুলো কি হবে, আপনার স্পেশাল বিজনেস ইনকাম হবে, ঠিক আছে, স্পেশাল বিজনেস ইনকাম হবে, ঠিক আছে। আচ্ছা বুঝছি ভাইয়া, এখানে ওই একে 55-এর কথা বলছে, সেজন্য এখানে একটাকে মেনশন করে করলে অটোমেটিক 55-তে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যাঁ লিঙ্ক করে আপনি পড়লে বুঝতে পারবেন। একে বুঝতে পারছি এইগুলো ভাইয়া। কি বন্ধনের পরিবর্তে ব্যবহার হবে, মানে এইগুলো, এই যে আমি যে কথাটা বললাম, এই যে 15 এবং 20-এর মধ্যে কি উদাহরণ দিলাম, ঠিক আছে, এই 15 এবং 20-এর মধ্যে এই যে ডিজালাওয়ের যে গল্পটা বললাম, ওটা এখানে এই জন্যই বলছি। কথা বুঝতে পারছেন? জি, জি। 20টা ডিজালাও হয়েছে, 5টা হবে আপনার স্পেশাল ইনকাম, আর 15টা অ্যাজ ইউজুয়াল আপনি কি ডিজালাও হিসেবে থেকে যাবে। আমি এই গল্পটা আপনাদেরকে লিঙ্ক করা দিয়েছি কি কথার মাধ্যমে, মানে অ্যালফাবেট দিয়ে আপনাদেরকে বুঝেছি এই কথাটা এইটা। আমি বিষয়টা বুঝতে পারছি? জি। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, ওকে। কথা বুঝতে পারছি। তাহলে এই যে পরিপত্র আমরা এই যে দেখতেছি, এইভাবে যদি আমরা যাই, এই যে এখানে যা অঙ্ক আছে এগুলো প্র্যাকটিসের জন্য যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা করতে থাকবেন প্র্যাকটিস। এইভাবে যাইতে যাইতে আপনি 106 পৃষ্ঠা পর্যন্ত কি যাইতে পারবেন। মানে আমরা এতক্ষণ যা ডিসকাস করলাম এইগুলো দিয়ে আপনি 106 পৃষ্ঠা পর্যন্ত যাইতে পারবেন। কত পৃষ্ঠা? পরিপত্রের 106 পৃষ্ঠা। খুব সো আমি ধরে নিচ্ছি এখানে যে ক্যালকুলেশন করা আছে, এই ক্যালকুলেশনটা আপনি 106 পৃষ্ঠা পর্যন্ত আপনার বিজনেস ইনকামের জন্য এজ এ মডেল অঙ্ক হিসেবে আপনি ধরে নিতে পারেন। কি অঙ্ক?
মডেল অঙ্ক। এইভাবে আপনাকে অঙ্কগুলো পরীক্ষায় যদি আসে এভাবে করতে হবে। এবং আপনার প্র্যাকটিক্যালি যদি আপনি প্র্যাকটিসে আসেন, ঠিক আছে, এজ এ লয়ার হিসেবে আপনি যদি কি কাজ করেন, ঠিক এইভাবে 106 পৃষ্ঠা পর্যন্ত আপনি কি অঙ্কগুলো কভার করতে পারবেন। মানে এইভাবে আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে। আপনার জন্য বা আমার জন্য এমন কোনো স্পেশাল অন্য কোনো ফরম্যাট নাই যে এর বাইরে যাব। আমি বুঝাতে পারছি? হ্যাঁ, কাস্টমাইজ ফরম্যাট থাকবে, কিন্তু আলটিমেটলি সব অঙ্কের হিসাব, সব অনুমোদনযোগ্য, অনুমোদন কোনটা যোগ্য হবে কি হবে না, কিভাবে আমি ক্যালকুলেশন করব, সেগুলো 106 পৃষ্ঠা পর্যন্ত আপনি এখানে যেতে পারবেন। তাহলে আপনাদের কাজ অনেক বেড়ে গেল। আমি 80 পৃষ্ঠা 83 পৃষ্ঠা থেকে 106 পৃষ্ঠা আপনাদেরকে পড়তে বলবো। ঠিক আছে, আপনারা পড়বেন। আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, অবভিয়াসলি আপনি শিওর ধরতে পারবেন যে কি হ্যাঁ, এটার সাথে এটা ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার? আপনারা কি বিষয়গুলো বুঝতেছেন? জি এখানে এখানে কিছু মিনিমাম ট্যাক্সের বিষয় আছে। ঠিক আছে, মিনিমাম ট্যাক্সের যে বিষয়টা আছে, আমরা এখনো মিনিমাম ট্যাক্স পড়ি নাই। ঠিক আছে, মিনিমাম ট্যাক্সের যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা মিনিমাম ট্যাক্সের সাথে অ্যালাইন করব। অঙ্কটা পুরো করবেন। ঠিক আছে, এখানে এক্সট্রা চিহ্ন দিয়ে রাখবেন, এটা আমরা পরে আলোচনা করব। মানে এটার ফিগারটা কেমনে আসছে, ক্যালকুলেশন 0.6% কেমনে বসাচ্ছে, এটার সাথে এটা কেমনে লিঙ্ক করতেছে, এটা আমরা যখন মিনিমাম ট্যাক্স করবো 163, তখন আমরা সেই বিষয়টা লিঙ্ক আপ করবো। বাট অঙ্কটা ফুলফিল করে ফেলবেন, মানে পুরো করে ফেলবেন, এটা এইভাবে হয়েছে। বিষয়টা বুঝতে পারছি? ওকে, এবার আমরা যাচ্ছি। তাহলে এখানে আমার আসলে এগুলো সবগুলো হচ্ছে মানে আপনাদের সাথে এতক্ষণ যা গল্প করলাম, এই গল্পের সামারি হচ্ছে অঙ্কগুলোর প্র্যাকটিস। এগুলো আপনারা যদি না বুঝেন, আমাকে এই যে মিনিমাম ট্যাক্স গুলো ছাড়া আপনারা আমাকে অবশ্যই 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 বলবেন, ভাই এটা কেমন হয়েছে, এটা বুঝতেছি, আমি আসি। ঠিক আছে, এটা আপনারা কি নিশ্চিত থাকেন। তাহলে আপনাদের কাজ হলো 63 থেকে 106 পৃষ্ঠা পর্যন্ত পরিপত্রের রিডিং পড়া, অঙ্কগুলো প্র্যাকটিস করা। ঠিক আছে, এরপরে আমি একটা ছোট পার্টে যাব, সেটা হচ্ছে আইকন নির্দেশিকা। ঠিক আছে, আইকন নির্দেশিকা যাই, কি বলে 63 থেকে 106 না ভাই? হ্যাঁ 83 থেকে 106, ভুল বলছি, 83 থেকে 106, হ্যাঁ ঠিক আছে। 83 থেকে 106। ঠিক আছে, এরপরে আমি আরেকটা ছোট বিষয় যাচ্ছি, সেটা হচ্ছে আইকন নির্দেশিকা। আইকন নির্দেশিকা আপনারা তো দেখছেন না? আমরা কি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ভাইয়া। আসেনি। এখানে আজকে মানে অনেকে কথা বলতেছেন না, ঘটনা কি? আজকে কি কথাবার্তা একদম কম বলতেছেন? কে কে কম বলতেছেন আজকে কথাবার্তা? আজকে আজকে ডাল ডাল আফতাব আফতাব জি ভাইয়া। আমির হোসেন আসছেন? হ্যাঁ, তারপরে তানজিনা আপু কই, আজকে উনি তো নাই। তারপর আচ্ছা, বিজয় ভাই কথা বলতেছেন না? ইমরানটা কে? ইমরান কে? ইমরান? ইমরানটা কেউ কে হাত উঠেছেন? আচ্ছা, হোয়াট এভার, আমরা না যাচ্ছি। ভাই, ওই আগের উঠানো হাতটা নামতেছে না, বুঝিনি। আগের উঠানো হাতটাই নামতেছে না। আচ্ছা, আয়কর রিটার্নে আমরা যাব। আচ্ছা, আপনাদেরকে একটা ভুল করে ফেলছি। হ্যাঁ, ওটা তো একটু ডিসকাস করা ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা আমি ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আপনার
আচ্ছা, আপনাকে স্ক্রিন দেখতেছেন? জি জি ভাই দেখা আচ্ছা, যাচ্ছে। এখানে আসলে রিটার্নে কি থাকে? রিটার্নে নর্মালি আমরা রিটার্ন দেখছেন কিনা আমি জানি না, আপনাদেরকে তো আমি দেখাইছি। জি দেখছি। হ্যাঁ, রিটার্নের মধ্যে নর্মালি এই যে একটু আগেও আমি যেটা বলছিলাম 166 অনুসারে রিটার্ন দিতে হবে, সেটা হচ্ছে আইটি 11 গ 2023, ঠিক আছে? এবং এর সাথে দিতে হয় আপনার আসলে ইনকামটা কত হয়েছে, মানে খাতওয়ারি ইনকামের একটা এক্সপ্লেনেশন দিতে হয়, কোন কোন খাত ভিত্তিক কি আপনার ইনকামটা হয়েছে, ঠিক আছে? এতক্ষণ আমরা যেমন দুইটা খাত সম্পর্কে জেনেছি, একটা হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম, যেটা 40 থেকে 44 পর্যন্ত ছিল, ঠিক আছে? ঠিক আছে, আরেকটা জানছিলাম সেটা হচ্ছে 45 থেকে আপনার 56 পর্যন্ত বিজনেস ইনকাম। ওকে, এরপর আরো আমরা ওই যে 32 থেকে 39 মধ্যে আরো দুইটা খাত পড়ছিলাম, একটা হচ্ছে কি 31 থেকে 33 পর্যন্ত হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, এবং 34 থেকে 39 পর্যন্ত হচ্ছে কি আপনার হাউস প্রপার্টি ইনকাম হোয়াট এভার। আমরা খাত মানে এগুলো আমি বারবার বলতেছি, মানে আমাদের সেকশন গুলো যাতে একটু রিপিটেটিভলি মনে থাকে, ঠিক আছে? এগুলো আমরা জানতে পেরেছি, মানে এটা বুঝলাম যে রিটার্নের মধ্যে খাতওয়ারি আমাকে কি দেখাতে হবে, ইনকাম থাকবে। এরপর আরেকটা যে বিষয় দেখতেছি খাতওয়ারি, এই যে আমি যে ইনকামটা পাইলাম সেটার আয়কর কি হবে, সেটা আমি রিফান্ড পাচ্ছি বা আয়কর দিতে হবে সেটা পাইলাম, এবং 167 অনুসারে আমার লাইফস্টাইল সরি আমার অ্যাসেট লাইবিলিটিস এটা দিতে হবে, স্টেটমেন্ট অফ অ্যাসেট লাইবিলিটিস, এবং 168 অনুসারে আমাকে আমার এক্সপেন্ডিচার এবং লাইফস্টাইল স্টেটমেন্টটা দিতে হবে, ঠিক আছে? এবং আমরা আমার সম্পদ কি আছে এটা মূলত দিই, এই সাইডটা মূলত একটা রিটার্নের পার্ট আর কি, ঠিক আছে? হোয়াটএভার। তাহলে এখানে আই কি আমরা জানি, আই কি অলরেডি আমরা পড়াই ফেলছিলাম। সেকশন 26 এ আয়ের আমরা বিভিন্ন বলছি, একজন রেসিডেন্ট ব্যক্তির ক্ষেত্রে কি ওয়ার্ল্ড ইনকামটা আসবে, নন রেসিডেন্ট ক্ষেত্রে কি শুধু লোকাল ইনকামটা আসবে। এই যে আয়ের খাতগুলো আমরা অলরেডি পড়াইছিলাম, মনে আছে আপনাদের? জি আয়ের কাজ 7টা। জি ভাইয়া। এই যে আয়ের কাজ জি 7টা, ভাই। আবার আপনাদের রিপিটেটিভলি দেখেন, এই যে চাকরি হতে আয়, এই যে এতক্ষণ যে গল্পগুলো করলাম এখানে আছে, চাকরি হতে আয়, বাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যবসা হতে হয়, আমরা অলরেডি 4টা করে ফেলেছি, আর 3টা আমাদের বাকি আছে। এই যে মূলধনী আয় কি সেটাও আমরা একটু স্ন্যাপ জেনেছি, মূলধনী আয় কিভাবে হয়, ঠিক আছে? আর্থিক পরিসম্পদ আয়, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা জানতেছি। এইখান থেকে আপনারা একটু রিডিং পড়বেন, ঠিক আছে? আপনারা রিডিং পড়লে, যেহেতু আইনের ভাষা একটু কঠিন লাগতে পারে, আশা করি তাকে এত কঠিন লাগবে না, যেহেতু আমি বিষয়গুলো ইজি করে দিচ্ছি, ঠিক আছে? আয়কর কি নরমালি আপনার কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে? এটা একটা সংক্ষেপে কোয়েশ্চেন হতে পারে। আয়কর পরিগণনার নিয়ম কি, এই যে আমরা যে এই স্ল্যাবটা ওদিন আমরা ডিসকাস করছি, মনে আছে আপনাদের? স্ল্যাবটা কি, স্ল্যাবটা কি রকম ব্যক্তির জন্য আমরা যে স্ল্যাব গুলো হয়, মানে কোম্পানি ছাড়া যে ট্যাক্স রেট গুলো হয় সেগুলো সবগুলো আমরা কি একটু ডিসকাস করছিলাম। মিনিমাম ট্যাক্স কি, এবং 65 বছর সিটিজেন বা থার্ড জেন্ডার বা গ্যাজেটের কি যুদ্ধাহত এগুলোর জন্য কি হবে, যদি কেউ কোনো প্রতিবন্ধী থাকে প্রতিবন্ধীদের জন্য কি এক্সট্রা এডিশনালি কি 50,000 টাকা বেনিফিট জি হাজবেন্ড ওয়াইফ যে কোনো একজন নিতে পারবে, ঠিক আছে? এবং আমরা আরো জেনেছি কি কর অব্যাহতি কি, কর অব্যাহতি মানে সরি বিনিয়োগ জনিত রেয়াত কি, সেটা আমরা জেনেছিলাম সেকশন 76 এ, সরি 74 এ মনে হয়, সেকশন 74 বা 76 আমরা জানছিলাম যে কি মানে ট্যাক্স রিবেটটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে? এই যে আপনাদের যে গল্পগুলো আমি করছি, ডিসকাস করছি, এগুলো এখানে দেখেন আপনার 8 থেকে এই যে দেখেন মোট গড় পরিগণনা কিভাবে হবে, এটা ট্যাক্সের রিটার্নে থাকে। কর রেয়াত কি জিনিস, ওই যে রেয়াত কি জিনিস আমরা সেকশন 74 অনুসারে, আমি একটু সেকশনটা একটু দেখে ফেলি, কারণ এটা ভুল হয়ে গেলে রিপিটেডলি আমরা ভুল শিখে যাবেন, ঠিক আছে? সেকশন 76। হ্যাঁ 76, থ্যাংক ইউ। আমার মনে থাকতেছে না, এটা যে কি মনে করার জন্য ধন্যবাদ। এই যে সেকশন 76 অনুসারে যে 3% অথবা প্রয়োজন আবার দেখাবো, এই যে মিনিমাম ট্যাক্স কোনটা হবে সেটাও আপনাদেরকে একটু আলোচনা করছিলাম। এবং এই যে 167 অনুসারে আপনি কি দিবেন, স্টেটমেন্ট অফ অ্যাসেট এন্ড লাইবিলিটিস, এখানে যদি অ্যাসেট যদি 4 কোটি টাকার বেশি হয় বা কোটি টাকার একটা হিসাব আছে, সেই এই হিসাবটা দিবেন। এবং সারচার্জের যে বিষয়, পরিবেশ সারচার্জ, ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আমরা মোটরযানের ডেফিনেশনও পড়ছিলাম, সেখানে কি করছিলাম, মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি আপনার গাড়ির উপরে বেস করে সারচার্জ দিবে, ঠিক আছে? এবং কোনো সুদ থাকলে, বিলম্ব জরিমানা থাকলে, এই যে কেউ রিটার্ন দেয় নাই বা কোনো ইন্টারেস্ট যদি অ্যাপ্লিকেশন হয় সেটা এখানে দিবে। এই যে গল্পটা এখানে করতেছি, ঠিক আছে, এটার একটা মানে সামারিটা আপনাদেরকে দেখাচ্ছি। রিটার্নের প্রদর্শনের নিম্নলিখিত বিনিয়োগ জনিত, এই যে বিনিয়োগ আমরা ডিটেলস আলোচনা করছিলাম, এই যে 6 শিডিউল পার্ট কততে আমরা আলোচনা করছিলাম মনে আছে? পার্ট 3 না 4,
কে বলতে পারবেন? আমাদের যে ইনভেস্টমেন্ট রিবেট যে আমরা ডিসকাস করছিলাম, ইনভেস্টমেন্টের উপর আমরা ডিপিএস করব, আমরা কি করব, প্রভিডেন্ট ফান্ডে দিব, এই যে এটা কি পার্ট কত, 6 শিডিউল পার্ট বলেন? এটা আমরা আলোচনা করছি অলরেডি, কি কি থাকবে, ডিপিএস এ থাকবে, সরকারি সিকিউরিটি, প্রভিডেন্ট ফান্ড, আরো বিভিন্ন ধরনের তহবিল, এগুলো থাকবে। এক্ষেত্রে আপনি যদি আমার যে কথাগুলো আলোচনা করেছি এগুলো যদি আপনি দেখেন, কর প্রত্যর্পণ মানে হচ্ছে কি আপনি রিফান্ড পাবেন, মানে আপনাকে ব্যাক করবে সরকার, ঠিক আছে? এটাও আছে। এই যে জীবনযাত্রা যতক্ষণ বলতেছি, এই যে আপনার IT10BB, ঠিক আছে? ডাবল বিটা কি জিনিস? এখানে আমরা ব্যক্তিগত কি মানে বি হচ্ছে আপনার অ্যাসেট রিলেটেড, আর ডবল বি হচ্ছে কি আপনার এক্সপেন্স এবং লাইফ স্টাইল রিলেটেড। মনে করেন আমি ওই দিনে বলছিলাম, আপনি 1 লাখ টাকা স্যালারি পান, আপনি ফকিরের মতো জীবনযাপন করতেছেন, ঠিক আছে? ট্যাক্স অথরিটি মানবে না। এই যে ফকিরের স্টেটমেন্ট যদি এখানে দেন, ইনকাম করতেছেন রাজার মতো, স্টেটমেন্ট দিচ্ছেন ফকিরের মতো, তখন বলবেন যে কি আপনি ক্রেডিট কার্ড ইউজ করতেছেন 5টা, বলতেছেন আমার ভাই কোনো খরচই নাই, অত ক্রেডিট কার্ডের অ্যানালাইসিস করলে দেখা যায় আপনি বাচ্চার মতো খরচ করতেছেন। এগুলো এখানে জাস্টিফাইবল, ঠিক আছে? এগুলো এখানে বিস্তারিত দিবেন, আপনি কি কোন কোন খাতে খরচ করতেছেন এগুলো দিবেন। এই যে পরিসম্পদ দায়, এই যে একটা বি হলে অ্যাসেট, আপনার অ্যাসেট যেগুলো আছে সেগুলো দিতে হবে, কাদেরকে অ্যাসেটের মানে রিটার্ন দিতে হবে, রিটার্নের মধ্যে ইনক্লুড থাকবে, এখানে বিস্তারিত এখানে বলা আছে, ঠিক আছে? এবং কত টাকা হলে এখানে দিতে হবে। এই রিলেটেড আমি যে আলোচনাগুলো করেছি, মানে আমার আলোচনার সাথে অ্যালাইন, এক মানে সম্পর্কিত পরিপত্র নির্দেশ, আয়কর নির্দেশিকা 8 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত আমার আলোচনার সাথে মানে আপনারা যুক্ত করতে পারবেন। মানে এগুলো আপনাদেরকে এমনি জাস্ট কি আমি একটু ব্রিফ দিচ্ছি, মানে আলোচনাগুলো কি কি ছিল এবং রিটার্ন গুলো কিভাবে আছে, ওখানে কি কি থাকে, এগুলো দেখার জন্য আপনাদেরকে আপনারা 8 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত এই যে বেতন খাতে আয়, বেতনের কি থাকবে, ঠিক আছে? বা রিটার্ন যদি আপনি দিতে যান, এই যে রিটার্নের সাথে কি কি দিতে হবে, ভাড়া খাতে আয় আমি যখন ডিসকাস করছিলাম ভাড়া খাতে আয় কি থাকবে, ইত্যাদি ইত্যাদি। এই যে কৃষি খাতে আয় আলোচনা করছি, কৃষি খাতে কি থাকবে, ব্যবসা খাতে কি থাকবে, ঠিক আছে? এই যে এগুলো আপনি 8 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত আপনার সাথে সম্পর্কিত, 8 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত। বিষয়টা বুঝছেন? এম আই ক্লিয়ার? আরেকটা বিষয় বলে দিই খুব সংক্ষেপে, সংশোধিত রিটার্ন। আপনি রিটার্ন একবার দিয়ে ফেলছেন, সেটা সংশোধন করার সুযোগ আছে। এটা সংশোধন করার সুযোগ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আপনি রিটার্ন দিচ্ছেন, এটা সংশোধন করতে পারবেন। সত্য হচ্ছে কি আপনার প্রদর্শিত কি, ঠিক আছে, আয়ের ভুল হতে পারে, দাবিগত কোনো অব্যাহতি বা রিবেট ভুল হতে পারে, অন্য কোনো কারণে। সত্য এই তিন জায়গায় যদি ভুল করে থাকেন, আপনি সংশোধিত রিটার্ন দিতে পারবেন। আরো একটা সত্য দিচ্ছে, সংশোধিত রিটার্ন যদি আপনি জমা দিতে চান, আপনি রিটার্ন দেওয়ার 180 দিনের ভিতরে দিতে হবে, এটা এক্সপায়ার হয়ে গেলে দিতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি একবার সংশোধিত রিটার্ন দিচ্ছেন, আবার সংশোধন করতে চাচ্ছেন, নো চান্স, আপনি সংশোধন করতে পারবেন না। অথবা আপনি 182 ধারা অনুসারে আমরা পড়বো 180, আমরা জেনেছিলাম যে কি স্বপ্রণোদিত রিটার্ন মানে কি আমি সেলফ অ্যাসেসমেন্ট, নিজেই নিজের অ্যাসেসমেন্ট করে রিটার্নটা দিব, ঠিক আছে? 182 বলতেছে রিটার্নটা যদি কোনো কারণে যদি অডিটের জন্য নির্বাচিত হয়, তখন আপনি এটা সংশোধিত রিটার্ন দিতে পারবেন না। তাহলে 3টা জায়গায় বলতেছে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেলে আমি আর এটা রিটার্নটা সংশোধন করার সুযোগ থাকবে না। 1 নম্বর হচ্ছে 180 দিন এক্সপায়ার হয়ে গেলে, 2 নম্বর হচ্ছে প্রথমবার সংশোধিত রিটার্ন জমা দিলে, তৃতীয়টা হচ্ছে 182 অনুযায়ী এটা অডিটের জন্য নির্বাচিত হলে এটা আমি আর সংশোধিত রিটার্ন দেওয়ার সুযোগ থাকবে না। গেল। আমি আর একটা বিষয় বলেছি, যদি ট্যাক্স ডে এর ভিতর রিটার্ন দেন তাহলে 183 অনুসারে আপনি ট্যাক্স কম্পিটিশন করবেন। যদি ট্যাক্স ডে এক্সপায়ার করে, ঠিক আছে, ট্যাক্স ডে এর পরে যদি আপনি রিটার্ন দেন 134 অনুসারে আপনি কি করবেন, রিটার্নটার ট্যাক্স রিটার্ন ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? এই যে রিটার্ন প্রসেস, এটা আমরা জানবো, এটা নিয়ে আমাদের এত বেশি চিন্তা নাই। এই যে স্যালারি ইনকাম আমরা কি করছি, আলোচনা করছি সেকশন এই যে 32 থেকে 34 এর মধ্যে স্যালারি এর মধ্যে কি কি থাকবে কি কি থাকবে না, এটা আমরা অলরেডি ডিসকাসড, ঠিক আছে? এইগুলো প্রত্যেকটা বিষয় আমি ওই কি সেকশন রেসপেক্টিভ সেকশনে, এই যে পারকিউজিটের আলোচনা যখন আসছে, আজকে আমি বলছিলাম যে মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি, নগদায়ন, ওভারটাইম এবং 4টা তহবিলের দান, এইগুলো ছাড়া বাকি সবগুলো হচ্ছে আপনার পারকিউজিট হিসেবে গণ্য হবে। এটা আবার আসছে, দেখছেন? মানে আমি চেষ্টা করতেছি আমাদের এদিকের সাথে এদিকে অ্যালাইন করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমি আজকে আর যাচ্ছি না,
এই যে এগুলো বিষয়গুলো আমরা অলরেডি আইনের সাথে আলোচনা করেছি। ঠিক আছে, এই যে শেয়ার কর্মচারী শেয়ার স্কিম থেকে আয় কিভাবে ডিটারমাইন হবে সেটাও আমরা আলোচনা করেছি। আপনারা ধরে নেন 8 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত আপনাদের রিডিং করে আমি যা পড়াইছি তা কভার করবেন। বুঝতে পারছেন? কত? 8 থেকে 40 পৃষ্ঠা। ঠিক আছে, আপনারা পড়তে থাকেন। আমি নতুন বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আবার আসবো ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডে। ঠিক আছে, আপনারা পড়তে থাকেন। দরকার হলে আপনারা এটা আয়কর নির্দেশিকা পরে করিয়েন। ঠিক আছে, আপনারা আগে কাজ শর্ট করে দিই, আপনারা ইয়া করেন, ওই যে পরিপত্রের যে অঙ্কগুলো দেখাইছি এগুলো একটু শেষ করেন। ঠিক আছে, কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা কারো কোয়েশ্চেন আছে? না ভাই বলছেন কে? আমি তো কি কে বলছেন? ভাইয়া আমি বাসায় আরো পড়তে হবে ভাইয়া, তখন বোঝা যাবে প্রবলেম আছে কিনা। আচ্ছা ওকে। আজকে রিফাতার আপু কোনো কথা বলতেছেন না, ঘটনা কি? উনি কি দেশের বাইরে নাকি? আজকে টায়ার্ড না, আজকে একটু লেট হয়েছে বাসায় আসতে, কিন্তু টায়ার্ড আমি। আচ্ছা আচ্ছা, যাই হোক আচ্ছা সোমবার। ভাইয়া, ওই আয়কর ম্যানুয়াল না পড়ে হুম, মানে পরিপত্রটা পড়ে ওই অঙ্ক করলে তখন কি বুঝবো? অবশ্যই বুঝবেন, কেন বুঝবেন না? আমি তো আপনাকে সবগুলো অ্যালাইন করে দিচ্ছি, সব বুঝে দিছি। ঠিক হুম, আছে, জি। অবশ্যই বুঝবেন, কেন বুঝবেন না? না বুঝলে আমি আছি। আপনারা অঙ্ক না করলে কিছুই বুঝবেন না, মানে সব ভাষা ভাষা যখনই আপনি পড়বেন তখন অনেক কিছু বিষয় বুঝবেন না, এটাই স্বাভাবিক। আজ যদি আপনি মানুষ না হয়ে জিন যদি হন, জিন বুঝেন তো, তখন আপনি সব বুঝে যাবেন, মানে কিছুই করবেন না আর কি। তখন আপনি সব কি পড়বেন না, বুঝবেন না। আপনাকে পড়তে হবে, সময় দিতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি সময় দিলে অবশ্যই অবশ্যই সব বুঝবেন, না বুঝলে আমি আছি। ভাই আমি এই বিষয়টা এই জায়গায় স্পেসিফিকলি জায়গায় আমি বুঝতেছি না, এটা আমাকে ক্লিয়ার করেন। এনি ডাউট, আপনি যেই কোনো বিষয় আপনি আমাকে শেয়ার করতে পারেন যে ভাই আমি এটা বুঝতেছি, আমাকে একটু ক্লিয়ার করে দেন। বিষয়টা ক্লিয়ার? জি। তাহলে এই যে সম্রাট সরকার হাত তুলছে কে? হ্যাঁ বলেন। এই চৌধুরী বলে ফেলেন। ভাই এটা আগের হাত এটা নামতেছে না কেন জানি না। নামতেছে না রে? আগের হাত পরের হাত, 2 হাত শিখলাম আমরা, এতদিন শিখলাম তো অজুহাত। এখন আজকে তো আমাকে নতুন একটা ওয়ার্ড শিখলেন, আগের হাত পরের হাত, অজুহাত। ফার্স্ট রেজ, হ্যাঁ ফার্স্ট রেজ। হ্যাঁ, এটা নতুন একটা হইলো না? আপনারাও শিখে গেলেন কিন্তু। আগের হাত পরের হাত অজুহাত, 3টা হাত হইলো। ওকে, তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি, আপনারা পড়বেন। ঠিক আছে, কোনো কিছু না বুঝলে আমি আছি, ভয় পাওয়ার কোনো কিছু নাই, পড়তে থাকবেন, কষ্ট করতে হবে, এটা হচ্ছে শিওর। অল দ্য বেস্ট, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।